গল্প ভায়োলেন্ট লাভ। লেখনীতে মরিয়ম আক্তার, জুথি মৌচাক। প্রথম সিজন, অন্তিম পর্ব। সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল, একদম আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না আম্মু। আজ হয় আমি থাকবো, আর নয়তো এই অবাধ্য নারী। বলে আবারও দরজায় লাথি মারতে মারতে বলল, শালার জিন্দেগি, একটা মেয়ে মানুষকে সামলাতে পারি না। একটা মেয়ে মানুষকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওইটুকুখানি মেয়েটা নাকি আমাকে তার ইশারায় নাচাচ্ছে। মনে তো চায়। আরিশকে এমন আবারও ভয়ঙ্কর ভাবে রেগে যেতে দেখে জুথি ভয় কেঁদে উঠতে ফুপিয়ে ফুপিয়ে বলল, মা তোমার ছেলেকে বলো না আমার ভুল হয়ে গেছে। আবার ভয় লাগছে তো ওনাকে। তোর ভুলের মাইরে বাপ। হাফ ফুট দরজা খোল। আরিশ কথাগুলো বলতে বলতে এক প্রকার দরজা ভাঙার মতো ধাক্কাতে ওকে থামানোর জন্য সাফওয়ান খান, মাহমুদ খান ওকে টেনে দরজার থেকে সরাতে আরিশ চেঁচিয়ে বলল, তোমরা আমাকে এভাবে কতক্ষণ আটকাবে? এতে কোন লাভ হবে না। আজ আমি ওকে জানে শেষ করে তবেই ক্ষান্ত হব। ওর এমন ভয়ঙ্কর কথার মধ্য জুথি শাড়ির আঁচলটা খামচে ধরে ভয়াতুর কণ্ঠে আবারও বলল, আমি দরজা খুলে দিচ্ছি। তাও আপনি দরজা ভাঙবেন না। জুথি কথাটা বলে দরজার দিক এগিয়ে আসতে সানজিদা খান পরিস্থিতি দেখে বুঝলেন, এখন জুথি দরজা খুলে আরিশের সামনে আসলে এখানে তাণ্ডব হবে ভেবে ততক্ষণে ওকে নিষেধ করে বললেন, তুমি এখন দরজাটা খুলো না। আর উনি কথাটা শেষ করতে না করতে জুথি দরজাটা খুলে দিতে আরিশ ওনাদের দুজনার থেকে ছিটকে নিজেকে ছাড়িয়ে জুথির রুমের মধ্যে তেড়ে এসে জুথিকে ওর দিক ঘুরিয়ে একের পর এক এগালে ওগালে ঠাস একনাগারে যে কতগুলো দাবাং মার্কা চড় মারল কে জানে। তবে 1012টা তো হবেই। জুথি এতগুলো দাবাং মার্কা চড় খেয়ে কাঁদতেও যেন ভুলে গেল। হলুদ ফর্সা গাল দুটো কেমন মোটা আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ওর মাথা কেমন ভনভন করে উঠল। মনে হলো কান থেকে ধুমা বেরিয়ে গেছে। হাত দুটো কেমন কাঁপন শুরু হলো। জুথি আর পারল না নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে। ততক্ষণে হেলিয়ে মেঝেতে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে বিছানার উপর ধাক্কা মেরে ফেলে সর্বশক্তি দিয়ে জুথির গলা চেপে ধরতে জুথি কোনোরকম সারা শব্দ করতে পারল না। শুধু কেমন চোখ মুখ তেড়াতে মনে হলো, আরে 1 মিনিট এভাবে থাকলে হয়তো এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। জুথি কোনোরকম শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে ততক্ষণে সাফওয়ান খান থেকে আরিশের চাচারা দৌড়ে রুমের মধ্যে এসে আরিশকে জুথির থেকে টেনে সরিয়ে নিতে জুথি ততক্ষণে দম নিতে না পেরে ওখানেই চোখ দুটো বন্ধ করে নেয়। জুথি নিথর দেহে হাত পা ছেড়ে দিতে সবাই সেদিকে একবার তাকাতে সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে রাগী রাগী কণ্ঠে বললেন, কি করলে এটা তুমি? তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? হ্যাঁ, হ্যাঁ, আমি জানোয়ার। ও আমার কথা না শুনলে অকালে প্রাণ হারাতে হবে এটাই সত্যি। তোমার মতো উন্মাদ একটা তারছিরা ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম। ও ওইটুকু মেয়ে আরিশ। ওর আবেগ কাজ করে বিবেক নয়। যে তোমার মন মতো করে চলতে পারবে। বাচ্চা মানুষ। ভুল হবে, অভিমান করবে, এটাই স্বাভাবিক। এখন ওর উড়ন্ত বয়স দুরন্ত ডানাট মেলে চলবে। তোমার মতো 30 বছরের দামড়া নয়, যে সবকিছু বুঝবে। ও যতটুকুই হোক আমার ঠিক ওকে ততটুকুই লাগবে। ওকে আমার কথা শুনতে হবে। আমার হ্যাঁতে হ্যাঁ, নাতে না। ওকে এভাবেই চলতে হবে, ওকে আমার বাধ্য নারী হতেই হবে। আর নয়তো ওকে মারব। দরকার হয় আমি নিজেও মরব। তুমি একটা হিংস্র জানোয়ার, শুনে রাখো এতদিন ভেবেছিলাম তুমি ঠিক হবে। তাই মানতে না চাইলেও মেনে নিতাম। কিন্তু আর নয়, আজ এই মুহূর্তে থেকে তুমি মোমের থেকে দূরে থাকবে। ওকে ছোবে না, ওর কাছে আসবে না। সাফওয়ান খান সম্পূর্ণ কথাটুকু শেষও করতে পারলেন না। তার আগেই হিংস্র আরিশ আবারও উনাদের থেকে নিজেকে ছাড়িয়ে উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে বলল, ছোবো 1000 বার ছোবো, জানোয়ারের থেকেও জঘন্যভাবে ছোব। কে আটকাবে আমাকে? তোমারা। ওকে আজ আমি মেরাই ফেলবো। তোমারা বাধা দিতে আসলে ওকে নিয়ে বাড়ি ছাড়ব। আর ওকে নিয়ে বাড়ি ছাড়লে ভেবো না ওকে যত্ন করে সুস্থ করব। কারণ তুমি তো বলেই দিয়েছ, ওর কাছে যাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না। আর কাছে না গেলে তো মন মতো আদর করতে পারবো না।
তার চেয়ে বরং আমি ওকে মেরে এমন ভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে কফিনে ভরে মাটি চাপা দিয়ে রাখব। তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বলে ভাঙচুর রেখে পুনরায় জুথির দিকে তেড়ে যেতে নিলে উনারা আবারও আরিশকে সবাই মিলে চেপে ধরতে ওকে শান্ত করার চেষ্টা করে। ইউনুস খান বললেন, আরিশ আমার বাবা, এমন করে না। তুমি মৌকে ছুবে। মৌ তোমার কথা মতোই চলবে। মৌ তোমার, নিজেকে শান্ত করো বাবা। নয়তো মেয়েটা তোমার আঘাতে মরে যাবে। তখন আবার সেই তুমি ওর বিরহে উন্মাদ হয়ে যাবে। এভাবে আঘাত করো না। ইউনুস খান কথাটা বলতে আরিশ জুথির দিক না গেলেও ওনাদের থেকে নিজেকে ছিটা মেরে ছাড়িয়ে ওই রুম থেকে বেরিয়ে যেতে উনারা এক প্রকার হাঁফ ছেড়ে বাঁচলেন। আরিশ চলে যেতে সানজিদা খান বাকি মা চাচিরা জুথির কাছে গিয়ে ওকে কোলের মধ্য নিয়ে চোখে মুখে পানি ছিটানোর মধ্যে ততক্ষণে শুনতে পেলেন আরিশের রুমে পুনরায় ভাঙচুরের শব্দ। উনাদের কারো বুঝতে বাকি নেই। এখানে রাগটা ছাড়তে না পেরে রুমে গিয়ে রুমের জিনিসগুলোর উপর ছাড়ছে। তাই সে দিক ওনারা আর খেয়াল দিলেন না। কারণ উনাদের জানা এটা নতুন নয়, আরিশের রাগ উঠলে জিনিসপত্র ভাঙবেই। আর রাগ কমে গেলে আবারও পুনরায় জিনিসগুলো আরিশের রুমে দিতে হবে। এমন যে কতবার হলো, তার হিসাব নেই। জিনিস ভাঙবে ভাঙুক, তাও মানুষ পিটিয়ে না মারুক। এটাই তাদের কথা। আরিশের রুমের জিনিসপত্র সব ভাঙ্গা হয়ে গেলে আরিশের রাগ এমনি পড়ে যাবে ভেবে ওনারা সবাই জুথির কাছে এসে ওকে জাগানোর চেষ্টা করে। আবারও চোখে মুখে পানি ছিটাতে কোন কাজ হলো না দেখে হাতে পায়ে মাথায় তেল দিয়ে মালিশ করে জুথির পালস চেক করতে দেখলে খুব অল্প। কি করবে কিছু ভেবে না পেয়ে সবাই মিলে জুথিকে ডাক্তারের কাছে নিয়ে গেল। রাত তখন প্রায় 10টার ঘরে। এই সময় বাড়ির মেয়েকে নিয়ে সবাই হসপিটালে। জুথিকে হসপিটাল নিয়ে আসতে ওখানের একজন ডক্টর ওর পালস চেক করতে অবাক হয়ে বলল, মেয়েটার পালস তো একদম নেই। আদৌ কি বেঁচে আছে? মনে তো হয় না। ডক্টর কথা বলতে সাফওয়ান খান ঘাবড়ে গিয়ে বললেন, প্লিজ ডক্টর, ওকে তাড়াতাড়ি করে কেবিনে নিয়ে যান। অক্সিজেন দেন, আল্লাহর রহমতেও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাফওয়ান খান কথাটা বলতে ডক্টর একবার জুথির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মেয়েটার গালে কি হয়েছে? পোশাক আশাক সাজ দেখে তো মনে হচ্ছে কোন অনুষ্ঠানে গিয়েছিল। সেসব পরে শুনবেন ডক্টর, আগে ওকে নিয়ে যান। সাফওয়ান খান অলয়েল ডক্টরের সাথে কথা বলার মধ্যে ডক্টর আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকেই আসতে খান বাড়ির লোকদের দেখে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে এসকে? কথাটা বলে নিথর দেহে শুয়ে থাকা জুথির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সাফওয়ান খান কিছু বলার আগেই আহিল আবারও বলল, আরে এই মেয়েটা আপনার ছেলে আরিশের বউ না? হুম। সাফওয়ান খান আরো কিছু বলতে যাবেন তার আগেই তখনের ডাক্তারটা বলল, দেখুন না স্যার, মেয়েটার পালস নেই। মনে তো হচ্ছে আর নেই। উনার কথাটা আহিলের কানকুহান হতেই তাড়াহুড়া করে বলল, কথা বলার টাইম নেই ডক্টর সোহান। ওকে ইমার্জেন্সিতে নিন, আর নয় তো সত্যিই এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে কিনা সন্দেহ। কারণ মেয়েটার এই অবস্থা কি করে হয়েছে, কেন আবার এভাবে মেরেছে সেটা দেখবে না। আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে। কিন্তু এটা মানবে না, জীবন মরণ আমাদের হাতে না, আল্লাহর হাতে। আর এটাই একে স্বভাব। একে কথাটা বলতে ডক্টর সোহান বুঝে গেল ডক্টর আহিল কার কথা বলছে। কারণ আরিশ যেদিন এই হসপিটালে এসেছিল সেদিন আহিল লেট করে আসার জন্য যেই তাণ্ডব শুরু করেছিল, এটা কি ভোলা সম্ভব? তাছাড়া সবচেয়ে বড় কথা, একে নাম গুলশান এলাকার মানুষ এক কথায় চেনে, মির্জানি খান বংশ বলে কথা। তাই ডক্টর সোহান আর কথা না বাড়িয়ে জুথিকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে স্যালাইন প্লাস অক্সিজেন থ্যালাইট দিতে। প্রায় 1 ঘন্টা পর জুথির পালস আসে। জুথির পালস আসতে আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল, চিন্তা করবেন না, কিছু সময় যেতে সেন্স ফিরে আসবে ইনশাআল্লাহ। চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফওয়ান খানের হাতে দিয়ে আবারও বলল, এগুলো খেলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, আপনার কুলাঙ্গার ছেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন। আর নয়তো আপনার ছেলে কোন দিন এইটুকু মেয়েটাকে মেরে ফেলে কে জানে।
উক্ত কথাটা বলে উনি চলে যেতে সাফওয়ান খান সবাইকে গাড়িতে উঠতে বলে জুথিকে নিয়ে সবাই বাসায় চলে আসে। জুথিকে নিয়ে এসে ওকে শুইয়ে বেশ কিছুক্ষণ ওর কাছে থেকে সবাই যে যার রুমে চলে যেতে সানজিদা খান থেকে গেলেন ওর সাথে। যদিও জুথির মা থাকতে চেয়েছিল, কিন্তু সানজিদা খান নিষেধ করতে উনি আর কথা বাড়ালেন না। নিজের রুমে নিচে চলে গেলেন। রাত্র প্রায় 2টো এমন সময় জুথি আস্তে করে চোখ খুলে তাকাতে পানির তৃষ্ণায় কোনোরকম বর প্রয়োগ করে বিছানায় উঠে বসতে, মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে বামে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ডগডগ করে পানিটা সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে, তখন সামনের মানুষটাকে দেখে ভয় আঁতকে উঠতে হাত থেকে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যেতে জুথি সামনে আরিশের দিক তাকিয়ে ভয় পরপর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, কোনোদিন আপনার অবাধ্য হব না তো। ক কো কোন দিনও শাড়ি পরে সাজগোজ করে আপনাকে লোক দেখাবো না। ত তা তাও আমাকে মেরে ফেলবেন না। জুথি আরিশের ভয় ফুপিয়ে উঠতে আরিশ নেশাক্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে একটানে ওর মুখের কাছে এনে জুথির নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুষতে নিলে সানজিদা খান গ্লাস ভাঙ্গা সাথে জুথির ফোপানো কান্নার শব্দ পেয়ে ঘুমের ঘোরেই ভ্রু কুঁচকে উঠে বসে ডিম লাইটটা অফ করে লাইট জ্বালাতে, ততক্ষণে আরিশ জুথিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিতে সানজিদা খান এই সময় আরিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুঁচকে বললেন, তুমি এত রাতে এই ঘরে কি করছো? জুথি নিজের পাশে সানজিদা খানের কণ্ঠ পেয়ে ততক্ষণে ওনার পিছু গিয়ে লুকাতে আরিশ সেদিকে তাকিয়ে বলল, আম্মু আমার বউ লাগবে। একদম একলা, কিছু করার ভীষণ ইচ্ছে করছে। আরিশ এমন কথা বলতে সানজিদা খান চটে গিয়ে বললেন, আমি তোমার মা হই। মায়ের সামনে একটু তো লজ্জা সম্মান নিয়ে কথা বল। উনি কথাটা শেষ করতে না করতে আরিশ দায় ছাড়া ভাব নিয়ে একইভাবে বলল, আম্মু অতি সম্মান ও লজ্জার সাথে বলছি, আমার বউকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, তুমি যদি আমার বউকে একলা আমার কাছে দিতে, তাহলে ইচ্ছেটা সম্পূর্ণ করতাম। আরিশ এমন নির্লজ্জের মতো কথাটা বলতে সানজিদা খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না। কারণ উনি কি বলবেন, উনার কুলাঙ্গার ছেলে কি বলে ওঠে তার ঠিক নেই, ভেবে উনি উঠে চলে যেতে নিলে জুথি ওনার আঁচল টেনে ধরে ওনার পিছনে লুকাতে লুকাতে ভয়ে সিটিয়ে গিয়ে বলল, মা তুমি যেও না, তোমার ছেলেকে ভীষণ ভয় লাগছে তো আমার। জুথি সানজিদা খানের আঁচল টেনে ধরতে উনি আরিশের দিক তাকিয়ে বললেন, ও তোমার কাছে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে। ওর ভয়টা কাটুক তারপর না হয়। সম্ভব না, ওকে আমার এক্ষুনি লাগবে। আরিশ কথাটা বলতে উনি জুথির থেকে আঁচলটা ছাড়াতে চাইলে জুথি ওনার আঁচলটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, না, মা যেও না। আমাকে উনার কাছে রেখে যেও না। জুথি সানজিদা খানের আঁচল ছাড়ছে না দেখে আরিশ এবার উঠে জুথির পিছন থেকে দুহাতে ওর কোমর চেপে সানজিদা খানকে বলল, তুমি যাও। সানজিদা খান জুথির থেকে জোর করে নিজের আঁচলটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে আরিশ জুথিকে ছেড়ে গিয়ে দরজাটা ভিতর থেকে লক করে জুথির দিক ঘুরে ঠোঁট কামড়ে বা হাতের বুড়ো আঙ্গুল দ্বারা ঠোঁট চুলকে বলল, এখন পালাবি কিভাবে? জানিস তো, আমার যেটা চাই সেটা চাই। এতটুকু বলে থেমে আবার বলল, জানিস তোকে তখন ভীষণ আদর করার ইচ্ছে হয়েছিল। একদম তোর ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল না। কিন্তু কি করার? অবাধ্য জিনিসটা তো আমার পছন্দ না। কিন্তু তুই সেটাই করিস। যাতে আমার মাথা ঠিক থাকে না, পরে তোকে আঘাত করি। কিন্তু এখন আবার কেন জানি তোকে ভীষণ আদর করার ইচ্ছা হচ্ছে। তাই ডোন্ট ডিস্টার্ব। বলে জুথির কাছে এগোতে নিলে জুথি ভয়ে বিছানার উপর পিছাতে পিছাতে কাপা কণ্ঠে বলল, অ আ আপনাকে ভয় লাগে তো আমাকে যেতে দিন না মায়ের কাছে। জুথির কথার মাঝে আরিশ ওর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতে জুথি ওকে সরানোর চেষ্টা করে বলল, আমার শরীর কাঁপছে, প্লিজ আমাকে ছাড়ুন। জুথি ছোটার জন্য ছটফট করেও পারল না আরিশের সাথে। ততক্ষণে আরিশ গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলে জুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে চুষতে চুষতে জুথিকে বিছানায় ফেলে দিয়ে জুথির বুকের থেকে শাড়িটা সরিয়ে চুমু খেতে জুথি ভয় আরও কেঁদে উঠল। কিন্তু আরিশ জুথির কান্না দেখার মতো হুঁশে নেই।
সে নিজ কাজে এতটাই মত্ত যে পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাজ থেকে ফিরে তাকাবে না। আরিশ জুথির ব্লাউজটা খুলে নিতে, জুথি দুহাত দ্বারা বুক ডেকে ধরতে, এতে আরিশ বেশ বিরক্ত হলো। তাই আশেপাশে তাকাতে জুথির একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে জুথির হাত শক্ত করে বেঁধে দিতে, জুথি সেটা খোলার চেষ্টা করতে আরিশ আবারও জুথিকে নিজের কাছে টানতে, জুথি আরিশের ঘাড়ে কামড় দিতে আরিশ এতে আরো হুঁশ হারিয়ে জুথিতে মত্ত হতে, জুথি আর পারল না আরিশের সাথে। আরিশ একটু একটু করে সম্পূর্ণভাবে তার মৌতে মত্ত হতে, বেশ সময় যেতে যখন আরিশ ওকে ছাড়ল না, তখন জুথি অতিরিক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে আবারও নেতিয়ে যেতে যেতে বলল, এখন ছেড়ে দিন না, আরিশ ভাই। আমার কষ্ট হচ্ছে। হুস। আরিশ ওকে কোনোভাবেই ছাড়ছে না দেখে, জুথি আর সহ্য করতে পারছে না। কষ্টে ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। না পারছে বাধা হাতটা ছাড়াতে, আর না পারছে আরিশকে নিজের থেকে সরাতে। জুথি আর সহ্য করতে না পেরে ওর নিঃশ্বাস এতটাই জোরে হয়ে গেছে যে আরিশ আর অল্প সময় এভাবে থাকলে জুথি আবারও সেন্স হারাবে। জুথি নেতিয়ে গিয়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই, আর পারছি না তো। এবার সরুন না। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। ভীষণ ব্যথা হচ্ছে। আমার সত্যিই কষ্ট হচ্ছে। আরিশ তার মোমের থেকে সরে আসতে পারছে না। তার এখনো মন ভরেনি, কিন্তু তার মোমের এমন কষ্টে মন না ভরলেও এবার ছেড়ে দিল। আরিশ ওকে ছেড়ে দিতে জুথি জোরে জোরে নিঃশ্বাস নিতে, আরিশ ওকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়তে। জুথি আর কোন রকম নড়াচড়া করল না। হয়তো এতটাই সে আরিশের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেস ধরেই আরিশের বুকে ঘুমিয়ে গেছে। জুথি আরিশের বুকে ঘুমিয়ে যেতে আরিশ বিরক্তিতে পরপর নিঃশ্বাস ছেড়ে বলল, ছাহ, কি একটা বালের বাসর করলাম আমি। বউ ধরা ছোঁয়ার আগেই বলে ছাড়ুন। এখন একটু আদর করতে গেলেই বউ বেহুশ হয়ে পড়ে। নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতার হারবাল খাওয়াতে হবে, যেন বউ আদর করার আগেই বেহুশ না হয়ে পড়ে। মাঝরাতে আরিশের এলোপাথালি অত্যাচারের পর মাত্রই জুথির সেন্স এসেছে। জুথির সেন্স আসতে শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতেই বুঝতে পারল। তার রাগে আরিশ ভাইটা তাকে এভাবে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। আরিশ জুথিকে নিজের সাথে এমন ভাবে জড়িয়ে রেখেছে যে জুথির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এভাবে যে আমি একটু শ্বাস পর্যন্ত করতে পারবো না। কথাটা ভেবে জুথি আরিশের হাত পা গুলো নিজের থেকে সরানোর চেষ্টা করতে, ততক্ষণে আরিশ সেটা টের পেয়ে উঠে বসে জুথির দিকে তাকিয়ে বলল, আমার মোমের সেন্স ফিরেছে। আরিশের খুশি হওয়া মুখটা দেখে জুথি মুখের উপরে উড়ে আসা চুলগুলো বা হাত ধরা সরিয়ে উঠে বসতে। আরিশ ওকে টেনে ওর গালে কানে চুলে চুমু খেতে জুথি ওকে নিজের থেকে সরাতে চেয়ে বলল, আমার পুরো শরীর ব্যথা। আপনার সামান্য চুমুতেও আমি ব্যথা পাচ্ছি। লাভ ইউ, মৌ। কানের কাছে ঝুঁকে আরিশ কথাটা বলতে জুথি চুপ হয়ে অন্যদিক তাকাতে আরিশ আবারও ওর দিক তাকিয়ে বলল, আমার ছোঁয়া পেয়ে তুই এত সুন্দর হবি জানলে আরো আগে ছুঁয়ে দিতাম, বলে জুথির গলায় মুখ ডুবাতে। জুথি আরিশের লক্ষণ ভালো না দেখে আরিশকে ছাড়াতে চেয়ে বলল, আরিশ ভাই, আপনি নিজের মধ্যে নেই। মরে যাব আমি। হু। প্লিজ না, আপনি আমাকে অনেক ব্যথা দেন। আমি। আরিশ খান যেখানে হাত দেয় সেখানে ক্ষত করে ছাড়ে। যেটা তার সেটাকে যত্ন করতে জানে। আর যেটা তার নয় সেখানে কান্না করার সুযোগটুকু রাখে না। আর যেখানে তুই সম্পূর্ণটাই আমার, সেখানে তুই আমার ছোঁয়ায় কাঁদবি না, যন্ত্রণা পাবি না। আমি তোকে ছুঁয়েছি, তার ক্ষত তোর শরীরে থাকবে না। এটা তো হতেই পারে না। আমি তোকে ছুব, ব্যথা দিব। তুই সেই ব্যথায় কাঁদবি। তাও আমার দেওয়া ব্যথায় আমাকে জড়িয়ে। আর নয় তুই অন্যথায় কাঁদতেও পারবি না। বলে আরিশ জুথির ঠোঁট দুটো নিজের সাথে মিশিয়ে নিতে, জুথি ফুপিয়ে উঠতে আরিশ ওর ঠোঁট দুটো ছেড়ে কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আই রিয়েলি লাভ ইউ সো মাচ, লেট মি গিভ ইউ আ লিটল অ্যাফেকশন। প্লিজ। আরিশ কথাটা বলতে জুথি ওকে জোরে ধাক্কা দিয়ে বলল, ছাড় আমাকে। কি বললি আবার বল। জুথিকে চুপ থাকতে দেখে আরিশ আবারও বলল, আই উইল অ্যাডোর ইউ নাও, অ্যান্ড ইউ উইল এন্ডিউর ইট, দ্যাটস ফাইনাল। আরিশের মুখে এমন একটা কথা শুনে জুথি চোখ দুটো ছোট করে ফুপিয়ে বলল, আমার কথাটা তো শুনুন। আমি মরে যাব। ফু। মৌ।
বলতে বলতে আবারও জুথিকে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, আমি ডার্ক রোমান্স পছন্দ করি। আমার সাথে থাকলে অভ্যাস হয়ে যাবে। আরিশ এবারও জুথিকে বুঝল না বলে জুথির ছোট্ট অষ্টাশি মনটা কষ্টে জর্জরিত হল। কিন্তু তবুও তা আরিশকে মুখ ফুটে বলতে পারল না। আরিশ মন মতো তার মৌকে এলোপাথালি আদর করে। ছেড়ে দিতে জুথি কোনোরকম বিছানা থেকে টেনেটুনে নিজেকে তুলে শরীরের চাদরটা পেঁচিয়ে ওয়াশরুমের দিকে যেতে আরিশ সেদিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, আই রিয়েলি 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 লাভ ইউ, আই লাভ ইউ ডিপলি। জুথি আরিশের কথায় কোনোরকম সারা শব্দ না করে আগের মতো ওয়াশরুমে ঢুকতে আরিশ ঠোঁট কামড়ে হেসে বলল, একা একা গোসলে যাচ্ছিস? আমাকে নিবি না? দাঁড়া, আমিও আসছি। বলে শোয়া থেকে বিছানার উপর উঠে বসতে জুথি ওয়াশরুমের দরজাটা মুখের উপর ঠাস করে লাগাতে লাগাতে বলল, না। জুথিকে এভাবে দরজা লাগিয়ে দিতে দেখে আরিশ এবার একটু শব্দ করেই হেসে উঠে বলল, শাড়ি পরে পুতুল সেজে শরীর দেখিয়ে আমাকে শিক্ষা দিতে আসলে। পরেরবার এর থেকেও বেশি কষ্ট দিব। সারাবেলা পার হয়ে বিকালের শেষ প্রান্ত, গোধূলির পরন্ত সময়। আরিশ আয়ান রাজনীতিক কাজে ব্যস্ত। আজ দুপুরের খাবারটাও দুভাইয়ের পেটে ছুটেনি। পলিটিক্স কাজ আরিশের পছন্দ। ক্ষমতা ক্ষমতা খেলা বরাবরই তার একটা পেশা। তবে সময়ের সাথে যেন রাজনৈতিক কাজ কমবে বেড়েই চলেছে। রাত করে ছাড়া এখন বাড়ি ফেরা হয় না। এর মধ্যে আবার সামনে আয়ানের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা, যার জন্য আয়ানকে এখন সব সময় আরিশের পাশে পাওয়া যায় না। এই যেমন দুদিন যাবৎ আয়ান পরীক্ষার প্যারায় আরিশের সাথে থাকতে পারেনি। সে দুদিনের কাজ। গতকাল আর আজ সমানে তরে যাচ্ছে ওরা। সারাদিনের এত এত ব্যস্ততার মাঝে আরিশ একবারের জন্য তার মৌয়ের খবরটা নিতে পারিনি। দেখে তাড়াতাড়ি কাজ সেরে ক্লান্তির নিঃশ্বাস ফেলে পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দিতে সানজিদা খান কলটা রিসিভ করতে আরিশ বলল, আমার বউকে ডেকে ফোনটা দাও। আরিশ কল দিতে উনি জুথিকে ডাকতে জুথি উপরে নিজের রুমে বসেই চেঁচিয়ে বলল, মা ভালো লাগছে না, পেটে ব্যথা হচ্ছে। সিঁড়ি দিয়ে নামতে ইচ্ছে করছে না। সানজিদা খান জুথির কথায় আরিশকে বললেন, মৌয়ের শরীর ভালো না, তুমি বরং বাসায় এসে কথা বল। তুমি আসবে কখন? এক্ষুনি আসছি আমি। তুমি যখন আসছই তাহলে ফোন করার কি প্রয়োজন ছিল? সে তুমি বুঝবে না আম্মু। আরিশ কথাটা বলতে সানজিদা খান নিশ্চুপ হয়ে যেতে আরিশ ফোনটা রেখে আয়ানকে বলল, আয়ান। ভাই। আমি বাড়ি যাব, আমার মৌয়ের কাছে। আচ্ছা যাও, আমি এদিকটা দেখছি। শেষ হয়ে গেলে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। ফোকফকে রাতের আকাশের তারাগুলো দেখতেও যেন একটা অদ্ভুত ভালোলাগা কাজ করে। কেমন গা ঠান্ডা হওয়া অস্থির বাতাস অশান্ত মনটাকেও শান্ত করে দিতে পারে। তবে আজ যেন ফারির মনটা কিছুতেই ভালো হচ্ছে না। যে ফারি ছাদে এসে আকাশের তারা শরীরে ঠান্ডা প্রকৃতির বাতাস লাগা মাত্র সব মন খারাপ ভালো হয়ে যেত, আজ তার কিছুই হচ্ছে না। ফারি ছাদের রেলিং ধরে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে মনে হলো কেউ তার পিছনে এসে দাঁড়িয়েছে। ফারির এমনটা মনে হতে তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে তাকাতে লুসিয়ানকে লেখা মাত্র ওকে ঝাঁপতে ঝরিয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাদের জীবনে পূর্ণতা পেলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত বলুন না? আপনার আমার পরিচয় তো বেশি দিনের নয়। তাহলে কেন কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হলাম? আপনাকে হারিয়ে ফেলবো এই জন্য? যদি হারানোরই হয় তাহলে মায়া কেন জন্মালো? বলুন, বলুন না। ফারির কান্নাটা হয়তো লুসিয়ান বুঝল, তাই বাঁকা হেসে ফারির মাথায় হাত বুলিয়ে ইংলিশ বাক্যে বলল, কেউ কাউকে হারাবো না। ওয়েট এন্ড সি। লুসিয়ানের এমন কথার মানে বুঝদার ফারি কিছুই বুঝল না। তবে হারাবো না শুনে লুসিয়ানের বুক থেকে মাথা তুলে বলল, আম্মু কোনোদিনও মানবে না। তাছাড়া আপনাদের তো কালকে ফ্লাইট। আপনি তো চলে যাবেন। কিভাবে কথা বলবো আপনার সাথে? আম্মু তো আমার ফোনটাও নিয়ে গেছে। কথা বলার প্রয়োজন নেই। মানে? কিছু না। আপনি কিছু একটা বলতে চাইছিলেন। প্লিজ লুকাবেন না, বলেন না। পূর্ণতা না পেলে তো কিছু করার নেই। ভাবলেশহীন ভাবে কি ছল ছল নয়নে দেখো, সব কিছুর পূর্ণতা পেতে হবে এমন তো কারণ নেই। থাক না কিছু অপূর্ণতা। ভুলে যাও আগের সব কিছু। আমি তো চলে যাব। মনে করবে আমি এক মরীচিকা ছিলাম। লুসিয়ান হালকা চেঁচিয়ে, হ্যাঁ আমি এটা বলতেই ছাদে এসেছিলাম। তাহলে এতদিন
বললাম তো মনে করবে মরীচিকা। লুশিয়ানের মুখে প্রতারণার কথা শুনে ফারিদ লুশিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে পিছাতে পিছাতে অবিশ্বাস্য কণ্ঠে চিৎকার করে বলল, কেন করলেন প্রতারণা? আমার ফরেন ছেলেদের প্রতি দুর্বলতা ছিল এর জন্য। এটারই সুযোগ নিলেন তাই না? হ্যাঁ নিয়েছি তো। দায়ছাড়া ভাব নিয়ে। ফারিদ লুশিয়ানের থেকে পরপর প্রতারণার আঘাত পেয়ে ওর হাত পা কাঁপে। চোখ থেকে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। ততক্ষণে ফারির আগে লুশিয়ানের কলার চেপে কাপা কণ্ঠে বলল, ভালোবেসেছিলাম। অন্যায় তো করিনি। কেন করলেন এটা আমার সাথে? আমার ভালোবাসা তো ভুল ছিল না। আমি এমনই। তো তাহলে এতদিন আপনি আমার কাছে আসা, আপনার ছোঁয়া, সবকিছু মিথ্যা ছিল। লুশিয়ান কথাটা বলতে ফারিদ ঠাস করে লুশিয়ানের দুই গালে থাপ্পড় মেরে বলল, একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা করল না? না। কি করে বলছেন এগুলো? আপনি চলে যাবেন বলে মনকে কোনোরকম মানাতে পারছিলাম না। বাড়ির কাউকে বোঝাতেও পারছিলাম না আমি আপনাকে ভালোবাসি। আর না পারলাম নিজের মনকে বোঝাতে। কথা পেঁচাও কেন তুমি? বললাম তো ভুলে যাও সবকিছু। সবকিছু এত সহজ। চাইলেই সহজ। আপনি আমার সাথে প্রতারণা করে এড়িয়ে যাবেন ভাবছেন। সেটা পারবেন না। কি করবে তুমি? বাজে লোক, আমি আপনাকে ছাড়ব না। কিছুই করতে পারবে না। পারবো না। না। একই রকম দায়ছাড়া ভাব নিয়ে লুশিয়ানকে আজ এভাবে বদলে যেতে দেখে ফারি নাক ফুলিয়ে কাঁদতে কাঁদতে পিছিয়ে যেতে যেতে বলল, পারবো, তবে হ্যাঁ আপনার হয়তো কোনো ক্ষতি করতে পারবো না। তবে নিজেকে তো শেষ করতেই পারবো। তখন আর কেউ কোন বোঝা জোর করে আমার উপর চাপিয়ে দেবে না। তোমার মতো মেয়েরা আর কি পারে? ফালতু যত্ত সব। লুশিয়ানের শেষ কথাটা ফারির কারণ কুহন হাতে, ও আর ওখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। কষ্টে দুঃখে নিজের ভাগ্যকে দোষারোপ করে দৌড়ে সেখান থেকে ছুটে চলে আসে। ফারি চলে যেতে লুশিয়ান ছাদের দরজার দিক ভালো করে দেখে নিল। ফারি একেবারে নিচে চলে গেছে কিনা। লুশিয়ান ফারিকে দেখতে না পেয়ে ফারির দেওয়া গালের থাপ্পড়গুলোর জায়গায় হাত রেখে বলল, বাবা, হোয়াটস দ্য ফাস অ্যাবাউট আ বাঙালি গার্ল? ডিড হি স্ল্যাপ হার 2 times? লাকিলি, কারণ শি ইউজড টু পিপলস হ্যান্ডস, শি ডিডন্ট ফিল মাচ পেইন। আদারওয়াইজ মাই হোয়াইট চিকস উড হ্যাভ টার্নড টু রেড। অর্থ, বাবা বাঙালি মেয়ের কি ছাজ। দুটো থাপ্পড় মেরে দিল। ভাগ্যিস মেয়ে মানুষের হাত বলে বেশি ব্যথা পায়নি। নয়তো আমার সাদা গাল দুটো লাল হয়ে যেত। বলে সেভাবেই গালে হাত রেখে ছাদ থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। আরিশ তখন চলে আসতে আয়ান মোটামুটি কাজ গুছিয়ে বাইক স্টার্ট দিয়ে আগে এলো তানিশারদের বাসার সামনে। আয়ান প্রায় 25 মিনিট বাইক রাইড করে তানিশার বাসার নিচে আসতে পকেট থেকে ফোন বের করে মনু নামে সেভ করা তানিশের নাম্বারে কল দিতে আজ প্রথমবারই কল রিসিভ হতে আয়ান বলল, শত চাপ ক্লান্তির মাঝে আমার জান কল রিসিভ করলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আয়ানের মুখে এমন আদরে কণ্ঠে জান শব্দটা শুনে ফোনের অপর পাশে তানিশার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করল। তবে কিছু বলল না। চুপচাপ ফোনের অপর পাশে তানিশাকে লজ্জা পেতে দেখে আয়ান আবারও বলল, নিচে অপেক্ষা করছি। তাড়াতাড়ি আসো। আয়ান কথাটা বলে ফোন কেটে দিতে তানিশা নাক কান দিয়ে গরম নিঃশ্বাস ছেড়ে হাতের ফোনটা বিছানার উপর রেখে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে নিচে এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবু কেটে শরবত বানিয়ে সেটা হাতে করে আয়ানের সাথে দেখা করতে রাস্তায় এসে দাঁড়াতে আয়ান সেদিন তাকাতে তানিশা মাথাটা নিচে করে আয়নের দিক বাড়িয়ে দিতে বলল, নিন আপনার শরবত। আমার। হুম। বাবা। ভাবা যায়। আমার তানু রানী আমার জন্য শরবত করে নিয়ে এসেছে। হুম। আপনি কষ্ট করে এলেন তো। তাই ভাবলাম বাসায় তো আর ঢুকবেন না। এখানেই নিয়ে আসি। আয়ান আর এ নিয়ে কথা বাড়ালো না। তবে প্রিয়সী নিজ হাতে শরবত নিয়ে এসেছে এটাই তার শান্তি ভেবে ডক ডক করে সম্পূর্ণ গ্লাস খালি করে গ্লাসটা এক পাশে রেখে পকেট থেকে কতগুলো কিটক্যাট চকলেট বের করে তানিশার দিকে দিতে তানিশা আজ কোন বাধা ছাড়াই সেটা নিতে আয়ান হুট করেই হঠাৎ তানিশার হাত ধরে ঘুরিয়ে পিছন ভাবে জড়িয়ে তানিশার ঘাড়ে মুখ ঠেকিয়ে বলল, তানুরানীর ব্যবহার কেমন চেঞ্জ লাগছে। সে কি তাহলে অবশেষে আমার প্রেমে পড়েই গেল? আয়ান এমন কথা বলতে তানিশা আয়ানকে নিজের থেকে ছাড়িয়ে আয়ানের দিক ঘুরে বলল, উহুম, একদম আপনার প্রেমে পড়িনি।
শুধু মানবতা দেখিয়েছি। ও তাই? হুম। সত্যি? হুম। আসলেই? হুমুম। ভেবে বলছো? হুম। সত্যি তো। তানিশা বুঝল ওর বারবার হুম বলায় আয়ান সেটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে মজা নিচ্ছে। তাই মুখ ফুলিয়ে বলল, আপনি একটা জাতা। বলে চলে আসতে নিলে আয়ান ওর হাতটা ধরে ফেলতে তানিশা ওভাবে আয়ানের দিক মুখ ফেরাতে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? বিয়ে করবে আমায়? জানি না। চলো ওই বেঞ্চটাই বসি। বেঞ্চের দিকে ইশারা করে আয়ান। কথাটা বলতে তানিশা বেঞ্চের দিক তাকাতে আয়ান তানিশার নরম তুলতুলে হাতটা নিজের শক্ত পোক্ত হাতের মধ্যে নিয়ে সেদিকে হাঁটতে হাঁটতে বলল, জানো তোমার হাত ধরে নির্জন রাস্তায় হাঁটার কত শখ আমার। রাতে ঘুমানোর আগে রুমের বারান্দায় বসে তোমার ঘাড়ে মাথা রেখে গল্প করার কত শখ। তোমায় বিয়ের সাজে দেখার কত শখ। তোমাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার যত্ন করার কত শখ। বাসর রাতে আমার এলোপাথালি আদরের পর যখন তুমি লাল শাড়ি মাথায় সাদা তোয়ালে পেয়েছি আমার সামনে আসবে সেটা দেখার কত শখ। আয়ান ওর ইমোশনাল কথাগুলো বলার মধ্যে তানিশা ফোরন কেটে বলল, না মাত্রই জানলাম। তানিশার সামান্য কথাটুকু আয়ানের রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল দেখে আয়ান বিরক্ত হয়ে নিঃশ্বাস ফেলে বলল, কলা গাছ? মানে? কষ? বুঝলাম না। বলছি কলা গাছ অনেক কষ। বলে ফিসফিসিয়ে আওড়ালো আনরোমান্টিক মেয়ে একটা। তানিশা আয়ানের কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে আয়ানের দিক তাকিয়ে থাকতে আয়ান তানিশার এমন চাউনির মানে বুঝতে পেরে ওর ডান হাত দ্বারা তানিশার ঠোঁটের দুই পা শান্তভাবে ধরে বলল, আপনাকে আর বুঝতে হবে না। এখানে বসুন। তানিশা আয়ানের কথা মতো বেঞ্চে বসতে আয়ান ওর সামনে হাঁটু ঘিরে বসে শূন্য হাতে তানিশার দিক ভারিয়ে বলল, ভীষণ ভালোবাসি আপনাকে তানুরানী। আপনি কি হবেন আমার? সারা জীবনের সুখ দুঃখের সাথী করতে চাই। থাকবেন আমার সাথে। আয়ানের কথার তানিশা চুপচাপ মাথাটা নিচে করে রাখতে আয়ান আবার বলল, বিয়ে করবেন আমায়? জানি না। তানিশা পুনরায় একই কথা বলতে আয়ান নিঃশ্বাস ফেলে বলল, অন্য কাউকে বিয়ে করবে। তানিশা কিছু না বলে চুপচাপ বসে থাকতে আয়ান এবার বিরক্ত হয়ে ওর দু বাহুতে হাত রেখে বলল, শোনো মেয়ে, বিয়ে তোমাকে আমাকেই করতে হবে। সে তুমি যখন কর। যদি না করি? করবে। ওভার কনফিডেন্স? না। তাহলে? তোমাকে সব সময়ের জন্যই সময় দিয়েছি। তবে আমি ব্যতীত অন্য কারো চিন্তা মাথায় আনবে এজন্য নয়। আজ হোক কাল হোক তুমি খান বংশের ছোট ছেলে আজমান খান আয়ানের অর্ধাঙ্গিনী হবে। বাধ্য করবেন না। তুমি নিজ ইচ্ছায় আমাকে ভালোবেসে বিয়ে করবে। বলে উঠে চলে আসতে নিলে তানিশা আয়ানের হাত ধরে বলল, এখনই চলে যাবেন? থেকে কি হবে? সরি। বলে তানিশা আয়ানের হাতটা ছেড়ে দিতে আয়ান আর এক মুহূর্তের জন্য ওখানে দাঁড়ালো না। বাইক স্টার্ট দিয়ে চলে এলো। কারণ সে চায় না তানিশাকে কোন বিষয়ে জোর করুক। তানিশা ওর কোন রুট ব্যবহারে কষ্ট পাক। সেটা সে চায় না। তানিশার বয়স কম। বড় হোক। তখন মেয়েটা আয়ানকে ঠিকই বুঝবে। ভেবে আয়ান চলে আসতে তানিশা সেদিকে তাকিয়ে আয়ানকে চলে যেতে দেখে তার বুকে কেমন ব্যথা করে উঠল। কেন উঠল সে জানে না। তবে রাস্তায় দাঁড়িয়ে সেটা এখন সে ভাবতেও চায় না। বরং গ্লাসটা হাতে নিয়ে বাসার মধ্যে চলে এলো। আরিশ তখন বাড়ি ফেরার পথে তার মৌয়ের জন্য দুটো আইসক্রিম কতগুলো চকলেট কিনে ফুল স্পিডে বাইক রাইড করে বাসায় এসে বাইক পার্কিংয়ে পার্ক করে বাড়ি ঢুকতে জুথিকে সবার সাথে বসার ঘরে সোফার উপর বসে সবার সাথে গল্প করতে দেখে সেদিকে এগোতে নিলে আরিশের উপস্থিতি টের পেয়ে সবাই গল্প করার মধ্যে একবার আরিশের দিক তাকাতে জুথিও সবার মতো আরশের দিক চোখ পড়তে আস্তে করে উঠে সেখান থেকে চলে আসতে নিলে আরিশ ভ্রু কুঁচকে বলল, মৌ। জুথি আরিশের ডাকে দাঁড়ালো না, হেঁটে সানজিদা খানের কাছে চলে যেতে আরিশও জুথির পিছন যেতে যেতে বলল, মৌ। তবে প্রতিদিনের তুলনায় জুথির অভিমানটা আজ একটু বেশি মনে হলো। তাই কোন রূপ আরিশের ডাকে সারা শব্দ না করে চুপচাপ সানজিদা খানের কাছে না গিয়ে ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর বাহু টেনে ঘুরিয়ে ওর দিক করতে জুথি নিজের বাহু থেকে আরিশের হাতটা ছাড়িয়ে মুখ ঘুরিয়ে চলে আসতে নিলে আরিশ জুথির বাহু পুনরায় চেপে ধরে নিজের দিক ঘুরিয়ে চটা কণ্ঠে বলল, সমস্যা কি তোর? জানিস না? তোর মুখ ঘুরানো দেখলে আমার রাগ হয়। সহ্য করতে পারি না এটা। ছাড়ুন আমাকে। মো আমাকে রাগাস না।
নয়তো। আরিশ কথাটা বলতে জুথি আরিশের হাত দুটো নিজের বাহু থেকে ছিটকে সরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, নয়তো। কি করবেন আপনি? হ্যাঁ, মেরে ফেলবেন। মারুন, মেরাই ফেলুন। দুইবার তো আপনার জন্য মরতে গিয়েও ভাগ্যের জোরে ফিরে এসেছি। এবার না হয় সম্পূর্ণটাই মেরে ফেলুন। আমি তোকে ব্যথা। চুপ করুন। ব্যথা দিতে চান না, অথচ সেটাই করেন। আপনার দেওয়া করা অত্যাচারে আমার শরীর পুরো ব্যথা হয়ে আছে। কতবার বলেছিলাম আমার ব্যথা লাগে। আপনি শুনেছিলেন আমার ব্যথা। অসভ্য, আপনি একটা অসভ্য লোক। আমার কাছে আর আসবেন না। জুথি এভাবে এতগুলো মুখের উপর কথা বলে ফেলায় ওর স্মরণে ছিল না ও কার সাথে এই কথাগুলো বলছিল। যখন ওর স্মরণে এলো কি কি বলে ফেলেছে, তখন আরিশের ভয় কথা বলাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে মাথাটা নিচু করে ভয় কাচুমাচু করতে যখন দেখলো আরিশ কোন কথা বলছে না, তখন সেখান থেকে দৌড়ে পালানোর জন্য সিঁড়ি পর্যন্ত আসতে উপরের ঘর থেকে মনিও নিচে নামার জন্য তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় দু বোন কেউ কাউকে না দেখে ধাক্কা খেয়ে ঠাস করে মেঝেতে পড়ে ব্যথায় দুজনেই চিৎকার করে বলে উঠল, আহ! এমনিতেই জুথি আরিশকে কথাগুলো বলে ফেলায় ভয় ছিল, এখন আবার ঠাস করে মেঝেতে পড়ে পায়ে ভীষণ ব্যথা পেয়ে কেঁদে উঠতে। মনি ব্যথা পেয়ে না কাঁদলেও ব্যথা জায়গায় হাত চেপে ছোট ছোট চোখ করে জুথির দিক তাকাতে আরিশ ততক্ষণে দৌড়ে এসে জুথির পাশে বসে ওর সমস্ত শরীর পাগলের মতো দেখতে দেখতে বলল, আমার জান, কোথায় ব্যথা পেয়েছো? দেখি। কাঁদে না আমার সোনা। বলে জুথির শরীর পা দেখার মধ্যে ওদের পড়ে যাওয়ার খবর শুনে সবাই বসার ঘরে উপস্থিত হতে আরিশের এমন পাগলামি দেখে হতভম্ব হয়ে চোখ বড় বড় করে আরিশের দিক তাকিয়ে থাকার মধ্যে আরিশ আবারও জুথির কান্না থামানোর জন্য জুথিকে বুকের সাথে চেপে বলল, এই তো আমার সোনা, কাঁদে না। কোথায় ব্যথা পেয়েছো? বলো না আমায়। এই বল না, এভাবে কাঁদিস না। জুথি তখনও দুহাতে পা চেপে আরিশের বুকে মাথা রেখে কাঁদতে। আরিশ জুথির চেপে রাখা হাতের দিক তাকিয়ে জুথির পা দুহাতে নিজের কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, আমার পাখি, এখানে ব্যথা পেয়েছো? জুথি আরিশের কথার ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বলল, ব্যথা লাগছে, ছাড়ুন। আমি একটু দেখি, এক্ষুনি ভালো হয়ে যাবে। না, আপনি ব্যথা দিবেন। আমি আপনাকে দেখাবো না। আরিশ জুথির ব্যথা পাওয়া পাটা হুট করে ডানে চাপ দিতে জুথি হঠাৎ আবারও ব্যথা পেয়ে কেঁদে উঠতে আরিশ বলল, এই তো আমার সোনা, দেখো ব্যথা ভালো হয়ে গেছে। না না, ভালো হয়নি। আপনি আরো ব্যথা দিয়ে আমার পাটা পুরোপুরি ভেঙে দিয়েছেন। এখন আমি পঙ্গু হয়ে যাব। আর হাঁটতে পারবো না। এখন তো আপনি খুব খুশি, তাই না? আমার পাটা ভেঙে ফেলেছেন। জুথি শুধু শুধু ফালতু বকবক করতে আরিশ হুট করেই জুথিকে কোলে তুলে সিঁড়ি বেয়ে রুমের দিকে যেতে যেতে বলল, মুখ থেকে আর কোন কথা বের করলে একদম কোল থেকে ফেলে দিব। আরিশ কথাটা বলতে জুথি আরিশের ভয়ে চুপ হয়ে গেল ঠিকই, কিন্তু আরিশের উপর অভিমানটা যেন পাহাড় সমান হলো। কই সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, আবার নিজেই চাপ দিয়ে পাটা পুরো ভেঙ্গেই দিল। এখন ওকে হসপিটাল না নিয়ে বলছে কোল থেকে ফেলে দিবে। আরিশ জুথিকে কোলে করে নিয়ে যেতে মনি বেকুব বনে ওদের যাওয়ার দিক ড্যাপ ড্যাপ করে চেয়ে রইল। এই ভেবে, কই সেও তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু আরিশ ভাই তো একবারের জন্য জিজ্ঞেস করল না, ছোট আপু তুমি ব্যথা পেয়েছো? মনি ওদের যাওয়ার দিক তাকিয়ে থাকতে লিমা খান মনির কাছে এসে মনি কোথায় ব্যথা পেয়েছে জিজ্ঞেস করতে মনি বলল, না, আমি তেমন ব্যথা পাইনি মেজো মাজমা। মনে হয় একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। মনি কথাটা বলতে লিমা খান ওকে উঠিয়ে বসার ঘরের সোফায় বসিয়ে ফ্রিজ থেকে বরফ এনে মনির পায়ে দিয়ে দিলেন। আরিশ জুথিকে কোলে করে রুমে নিয়ে এসে বিছানার উপর বসিয়ে নিজে মেঝেতে বসে জুথির পা দুটো কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে পা দুটোতে চুমু খেয়ে বলল, আমার পাখির সোনা পাও। বলে পা দুটোতে এক এক করে আবারও চুমু খেল। তবে আরিশ জুথির পায়ে চুমু খেতে জুথি আরিশের থেকে পাও সরিয়ে এনে বলল, ছোবেন না আপনি আমায়। আমি। হ্যাঁ জানি তো। এখন আপনি বলবেন আপনি এসব ইচ্ছে করে করেননি, ভুল করে হয়ে গেছে, তাই তো। কিন্তু শুনুন, আমি আর আপনার সাথে কথা বলবো না মানে কথা বলবো না। এখন জোর করবেন তাই তো। স্বামী অধিকার খাটাবেন তো। জুথি কথাগুলো বলতে আরিশ দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না, তুই আমার কাছে নিজের ইচ্ছায় আসবি। বলে উঠে সেখান থেকে চলে আসতে নিলে দরজায় নক করার শব্দ পেয়ে বলল,
দরজা খোলাই। আরিশ কথাটা বলতে লুশিয়ান দরজাটা ঢেলে ভিতরে এসে বলল, ভাই তমর সাথে কথা ছল। লুশিয়ান কথাটা বলতে আরিশ একবার জুথির দিকে তাকিয়ে ফের লুশিয়ানের দিক তাকিয়ে বলল, আচ্ছা তুই বাগানে যা, আমি আসছি। লুশিয়ান চলে যেতে আরিশ জুথির কাছে এসে ওর মাথায় হাত রেখে বলল, সরি মো, খুব করে সরি। আরিশ আরও কিছু বলতে নিলে জুথি অন্যদিক মুখ ঘুরিয়ে নিতে আরিশ আর কিছু বলতে চেয়ে বলল না। চুপচাপ হেঁটে বাগানে চলে আসে লুশিয়ানের কাছে। আরিশ লুশিয়ানের কাছে এগিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, কি করতে চাস তুই এখন? ভাই, উইভ গট আ ফ্লাইট টুমর। আই ডোন্ট নো হোয়াট টু ডু। মাথার চুল দুই হাতে দুপাশ থেকে খামচে ধরে। বাবাই কে বলেছিস? ইস, কি বলেছে? ড্যাড সেড টু টক টু এভরিওয়ান, বাট মমো টোল্ড ড্যাড নট টু। ইউর আঙ্কল অ্যান্ড আন্টি উইল নেভার ম্যারি their daughter to a boy in a faraway country. They won't send their daughter to a distant land. I don't feel good, brother. It's so impossible to live without her. অর্থ, বাবা বলেছে সবার সাথে কথা বলবে, কিন্তু মোমো বাবাকে নিষেধ করে বলেছে। তোমার চাচা চাচি কখনো দূরদেশে ছেলের সাথে উনাদের মেয়ের বিয়ে দেবেন না। উনাদের মেয়েকে দূরদেশে পাঠাবেন না। আমার ভালো লাগছে না ভাই। ওকে ছাড়া থাকা সম্ভব নয়। আমার বোনকে ভালো রাখতে পারবি। আমার মতো রাগ সামলাতে না পেরে আবার কষ্ট দিবি না তো। আরিশ কথাটা বলতে লুশিয়ান আরিশের দিক তাকিয়ে নিঃশ্বাস ফেলে তাচ্ছিল্য কণ্ঠে বলল, ভাই, আর ইউ কম্পেয়ারিং ইউরসেলফ টু মি? ডু ইউ থিঙ্ক ইউ অ্যান্ড আই আর দ্য সেম? নো ওয়ান ক্যান লাভ দ্য ওয়ে ইউ ডু। ইফ এনিওয়ান কুড আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ ইউর লাভ দেন ওয়েল, এনিওয়ে, আই ক্যান গিভ ইউ ওয়ান প্রমিস। ইউর সিস্টার উইল নেভার বি ইন পেইন বিকজ অব মি। আই ওন্ট টলারেট হার সাফার। অর্থ, ভাই তুমি তোমার সাথে আমার তুলনা করছো। তোমার সাথে আমার যায়। তোমার মতো করে কেউ কাউকে ভালোবাসতে পারবে? তোমার ভালোবাসার গভীরতা যদি কেউ বুঝতো। তবে যাই হোক, একটা কথা দিতে পারি তোমাকে। তোমার বোন আমার কাছে কোনোদিনও কষ্টে থাকবে না। আমি ওকে কষ্ট পেতে দিব না। লুশিয়ানের কথা শেষ হতে আরিশ শ্বাস ফেলে বলল, আমি যেরকম শিখিয়ে দিয়েছিলাম বলেছিস? ইস, বাবা, your sister is something else. She actually gave me two slaps on my cheeks just for saying that. অর্থ, হুম, বাবা তোমার বোন ভারী বিপজ্জনক। ওই কথা বলতে আমার গালে দুইটা থাপ্পড় মেরেছে। লুশিয়ানের কথায় আরিশ বাহাতের আঙ্গুলে মুখ টিপে হেসে উঠতে লুশিয়ান দুঃখ প্রকাশ করে বলল, ভাই তুমি হসছ? কই না তো। ভাই হসো না তো। আরিশ লুশিয়ানকে সিরিয়াস হাতে দেখে হাসি রেখে লুশিয়ানের কাঁধে হাত রেখে বলল, আমাদের বাগানে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে। যেরকম বলেছি শুধু কাজটা সেরকম করবি, বাকিটা আমি দেখে নিব। দু ভাই আরও বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে দুজনে সেখান থেকে চলে আসে। আরিশ বাগান থেকে রুমে এসে জুথিকে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে যেতে দেখে পুনরায় তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেও না খেয়ে দরজা লক করে বিছানায় এসে ঘুমন্ত জুথিকে টেনে বুকের মধ্য নিয়ে আবারও নিঃশ্বাস ফেলে জুথির কপালে চুমু খেয়ে পুনরায় এরকম কয়েকটা চুমু খেয়ে নিজেই হেসে জুথির মাথায় কপাল ঠেকিয়ে ঘুমিয়ে যায়। সারাদিনের দৌড়ঝাঁপ ক্লান্ত শরীরে বাবা চাচাদের সাথে বাড়ি ফিরল রাদীপ। রাদীপ বসার ঘরে সোফায় গায়ে এলিয়ে দিতে রোদ স্তূভূত করে কোনোরকম জড়তা কাটিয়ে রাদীপের কাছে এগিয়ে জিজ্ঞেস করে বলল, ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দিব। রাদীপ রোদের আলতো কথায় চোখের উপর দিয়ে রাখা হাতটা সরিয়ে রোদের দিক তাকিয়ে বলল, দে। রোদ রাদীপের থেকে সম্মতি পেয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে ঠান্ডা পানির লেবুর শরবত বানিয়ে রাদীপের হাতে এনে দিতে রাদীপ সেটা খেয়ে বড় করে একটা নিঃশ্বাস ফেলতে পাশ থেকে মাহমুদ খান বলে উঠলেন, রোদ আম্মা, আমার ছেলে আপনার সম্পর্কে স্বামী বলে আপনি শুধু তাকেই শরবত বানিয়ে দিলেন। আমিও তো আপনার সম্পর্কে শ্বশুর হই, আমাকেও তো একটু দিতে পারতেন। মাহমুদ খান কথাটা বলতে রোদ কেসে উঠে বিষম খেতে। পিছন থেকে লীনা খান 3 গ্লাস ঠান্ডা লেবুর শরবত এনে বাকি তিনজনের হাতে দিতে বললেন, তুমিও পারো। রোদ কতটুকু মেয়ে বলতো? এই বয়সে কি সংসার সামলানো বোঝে? তাছাড়া আমরা তো আছিই। বলে উনি রান্নাঘরে চলে যান, বড়জা ছোট জায়দের সাথে রাতের খাবারের সাজাতে।
উনারা সব খাবার টেবিলে রেডি করে সবাইকে ডাকতে সাফওয়ান খান থেকে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এসে খাবার খেতে বসতে সানজিদা খান আরিশ জুথিকে দেখতে না পেয়ে বললেন, আরিশ মৌকে ডাকনি, ওরা খাবে না। উনার কথায় রোদ নরম কণ্ঠে বলল, না বড় মা, আরিশ ভাই কিছুক্ষণ আগেই আমি নিজে আসার সময় বলেছে। জুথি ঘুমিয়ে গেছে, সেও খাবে না। খাবে না? এত বড় রাত না খেয়ে থাকবে দুজন? উনার কথায় সাফওয়ান খান বললেন, তুমি খাও, ওরা খিদে পেলে এসে খেয়ে নিবে। সাফওয়ান খান কথাটা বলতে সঞ্জিদা খান সবাইকে খাইয়ে পড়ে নিজেরা খেতে বসতে ফারিকে দেখতে না পেয়ে উনি পুনরায় জিজ্ঞেস করলেন, ফারি কই? ও খাবে না? সঞ্জিদা খানের কথায় মোমেনা খান চারপাশ দেখে বললেন, হ্যাঁ তাই তো, মেয়েটাকে তো সন্ধ্যার পর থেকে নিচে দেখলাম না। শরীর ঠিক আছে তো? ওর কথা বাদ দাও। মেহজাবিন খান, এটা কেমন কথা? হ্যাঁ বড় ভাবি, ওকে এখানে আসতে হবে না, আমি খেয়ে ওর রুমে খাবার দিয়ে আসবো। মেহজাবিন খান কথাটা বলতে কেউ কিছু বুঝতে না পারলেও ইন্দ্রিয়া তত্ত্বাইনিন ঠিকই বুঝলেন। উনি কেন ফারিকে টেবিলে খাবার খেতে ডাকছেন না। উনারা খাবার খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে বসার ঘরে এসে জিরানোর জন্য সোফায় বসতে ইন্দ্রিয়া তত্ত্বাইনিন মেহজাবিন খানের উদ্দেশ্য বললেন, মেহজাবিন আপু, আপনার সাথে কিছু কথা ছিল। উনি কথাটা বলতে মেহজাবিন খান হাসি দিলেন, উনার মনে যেটাই থাকুক। ইন্দ্রিয়া তত্ত্বাইনিন এখন খান বাড়ির গেস্ট। সে সাপেক্ষে উনি নতুন কোন সম্পর্ক হয়তো উনাদের সাথে করবে না। তাই বলে গেস্টের সাথে খারাপ ব্যবহার উনি সেটা কখনোই করবে না। তাই উনি হাসি দিয়েই বললেন, হ্যাঁ আপু বলেন। আসলে আমি আপনার কাছে কিছু চাইতাম। যদি, ওনার কথা শেষ হওয়ার আগেই মেহজাবিন খান বললেন, দেখেন আপু, আমার কাছে আপনি এমন কিছু চাইবেন না যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমরা হয়তো দূরদেশে থাকি, তবে আমার ছেলেটা খুব ভালো। আপনার ছোট মেয়ে। না আপা, আপনার প্রস্তাবটা ভালো, তবে আমার মেয়েকে আমি বিদেশি ছেলের কাছে বিয়ে দিব না। মেহজাবিন খান কথাটা বলতে ইন্দ্রিয়া তত্ত্বাইনিন আর কথা বাড়ালেন না। তপ্ত নিঃশ্বাস ফেললেন। উনি চেয়ে না পেলে দ্বিতীয়বার আর কথা বাড়ান না, কারণ ওনার কাছে আত্মসম্মানটা অনেক। যদিও চাওয়াটা ওনার স্বভাবে নেই। বিশ্বের নামকরা বিলাসবহুল ধনী জিয়ান লুইজি গ্যান্টানার স্ত্রী উনি। কোন কিছুর অভাব নেই। কোন জিনিস চাওয়ার আগেই সামনে হাজির হয়। সেখানে আজ দ্বিতীয়বারের মতো চাইলেন ছেলের জন্য। তবে ওনার আবদার মেনে যদি মেহজাবিন খান ওনার মেয়েকে ওনাদের কাছে দিতেন, তাহলে ইন্দ্রিয়া তত্ত্বাইনিন উনার সবটুকু দিয়ে ফারিকে আগলে রাখতেন। ইন্দ্রিয়া মুখটা ছোট করে সেখান থেকে চলে যেতে দোতলা করিডোরের রেলিং ধরে দাঁড়ানো লুসিয়ান ওদের কথায় বাঁকা হেসে সেখান থেকে রুমে চলে যায়। রোদ রুমে এসে বিছানা গোজাতে, রাদীপ ততক্ষণে রুমে এসে দরজা নক করে বিছানার কাছে রোদের পাশে দাঁড়িয়ে পকেট থেকে দুটো কিটক্যাট চকলেট বের করে দিতে। রোদ চকলেট দুটো দেখে বেশ অবাক হলো। তবে সেটা রাদীপকে বুঝতে দিল না। নিজের মধ্যেই রাখল। রাদীপ রোদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ওর হাত দুটো তুলে চকলেটগুলো দিয়ে বলল, তোর জন্য। রোদ তখনও মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে দেখে রাদীপ রোদের থেকে সরে আসতে নিলে রোদ বলল, রাদীপ ভাই। কি বলবি বল। একটু আদর দিবেন। চোখ মুখ খিচে কথাটা বলল। হুম। রোদ তখনও চোখ মুখ খিচে বন্ধ করে আছে দেখে রাদীপ রোদের দুই বাহুতে হাত রেখে মুচকি হেসে বলল, কোথায় আদর দিব? জবন মামা। রোদকে ততলাতে দেখে রাদীপ রোদের কপালে আলতো চুমু দিয়ে বলল, রোদ আমি জানি না তোকে কোনোদিনও ভালোবাসবো কিনা, তবে আমি চাইব তোকে ভালোবাসতে, তোকে বউয়ের প্রাপ্তটুকু দেওয়ার। নির্দ্বিধায় কিছুর ইচ্ছে হলে অবশ্যই আমাকে বলবি। আমি এই আজ। ঠিক আছে, ভীষণ আদর দিব। লাইট লিভিয়ে আয়। রোদ আর দাঁড়িয়ে রাদীপের কথা সহ্য করতে পারল না। ও বুঝাতে চাইল কি, আর রাদীপ বুঝল কি। রোদ লজ্জা প্লাস ভয়ে দুহাতে চোখ মুখ ঢেকে রাখতে রাদীপ নিজেই বাতিটা নিভিয়ে রোদকে নিজের সাথে একটু একটু করে মিশিয়ে নিল। ভালোবাসা সুখ সুখ জিনিসে দুজন নিতান্তই হারিয়ে গেল। তাদের বৈধ ভালোবাসার অন্তরালে রাতের আধারের মতো কাটছে সময়। না কেউ থামিয়ে রাখতে পারছে, না কারো জন্য থেমে আছে। শুধু পোলাহে পোলাহে পার হচ্ছে। ঠিক তেমনই আরও একটি সুন্দর সকালের সূচনা পেরিয়ে মধুর ও দুকি দিল দুনিয়ার বুকে। কত সুন্দর পাখির কিচিরমিচির আওয়াজ। তাদের না আছে কোন পাওয়ার বেদনা।
আর না আছে কোন কিছু হারানোর হতাশা। তারা মুক্ত আকাশে ডানা মেলে উড়তে ব্যস্ত। শহরের ছোটাছুটি, কত গাড়ির তীব্র হর্নের শব্দ। তারাও পাখিদের মতো সবাই যে যার নিজ কাজে ব্যস্ত। তেমনি খান মহলের কর্ত্রীরা সকালে সবার ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত। কিন্তু ঘুম নেই ফারির চোখে। ফারি সেই কালকে সন্ধ্যার পর লুশিয়ানের কথায় ব্যথিত হয়ে ছাদ থেকে নেমে এসে যে দরজা আটকে নিজেকে রুমবন্দি করেছে। সেই সময় থেকে এখন সকাল 8টা অবধি একইভাবে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে। সারারাত সে শুধুই নীরবে চোখের জল ফেলেছে। কাউকে শুনতে দেয়নি তার আর্তনাদ, বুকফাটা কষ্টের বেদনা। তবে তার মন তখন চিৎকার করে কেঁদে বারবার একটা কথাই বলতে চাইছিল। ভালোবাসা অন্যায় না, তবে ভুল মানুষকে ভালোবাসা অন্যায়। আর আমি জেনে শুনে কেন সেটা করলাম? হে আল্লাহ! আমার এত কেন কষ্ট হচ্ছে? কেন আমি সহ্য করতে পারছি না? হে আল্লাহ, হয়তো আমাকে আপনার কাছে নিয়ে নিন। নয়তো আমার হৃদয়ের ব্যথাটা কমিয়ে দিন। ফারি যখন অজস্র যন্ত্রণায় কাতরিয়ে কান্না করছিল, তখন সময় পেরিয়ে কখন যে রাত্র হয়ে গেছিল এটা সে স্মরণে আনতে পারিনি। রাতের খাবার নিয়ে মেহজাবিন খান যখন ওকে ডাকতে ওর রুমে এসে দরজা নক করেছিল, তখন ফারি অনেক কষ্টে নিজের কান্নাটাকে আটকে কোনোরকম বলেছিল, আম্মু আমি খাবো না, তুমি নিয়ে যাও। মেহজাবিন খান মেয়ে খাবে না শুনে ফের দ্বিতীয়বার আর কথা বললেন না। ফারি কেন খাবে না সেটা ওনার জানা। কারণ লুশিয়ান যখন ফারিকে কথাগুলো বলছিল তখন উনি ছাদের দরজার দাঁড়িয়ে ওদের সব কথাই শুনছিলেন। যখন ওদের কথা শেষ হয়ে আসে ঠিক সেই সময় উনি ছাদ থেকে নেমে আসেন। মেহজাবিন খান পুনরায় হাতের খাবারগুলো নিয়ে চলে যেতে ফারি আবারও কান্নায় ভেঙে পড়ল। সেই থেকেই এখন সকাল 8টা। ফারির চোখে এখন কান্নাটাও যেন আসছে না। কেমন নিস্তেজ হয়ে গেছে ছোট্ট শরীরটা। চোখ দুটো অতিরিক্ত কান্নার কারণ ফুলে টটুম্বুর হয়ে গেছে। চোখের ভিতর সাদা আবরণটা যেন লাল আবরণে আবদ্ধ হয়েছে। চেহারাটা কেমন শুষ্ক হয়ে গেছে। চুলগুলো হয়ে আছে এলোমেলো। ফারি তখনও অনুভূতি শূন্য হয়ে মেঝেতে বসে বিছানায় হাত দুটো রেখে তার উপর হেলান দিয়ে মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল। হঠাৎ করে আনমনে তাচ্ছিল্য হেসে ওঠে আওড়ালো। যে এই দুনিয়ার বুকে আর থাকবেই না, তার আর কিসের কষ্ট? যার দেহটা অন্যের নামে পরিপূরক, সে কি করে সেটা আড়ালে রাখবে? ফারির কথাগুলো হয়তো খুবই সামান্য, তবে এর মর্মার্থ বিশাল আকাশের মতো। সে শুধু ফারি নিজেই জানে। আজও প্রতিদিনের মতো শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতে জুথি তেতে উঠে তেজ দেখিয়ে শরীরের উপর থেকে আরিশের হাত পা সরিয়ে নেমে যেতে নিলে আরিশ ওর হাত ধরে টেনে আবারও বিছানায় ফেলে টেনে বুকের মধ্য নিয়ে বলল, কই যাচ্ছ? আচ্ছা চুপ থাকো। বলতে হবে না। তবে আমার বুকের মধ্যে এভাবেই থাকো। থাকবো না আমি আপনার বুকের মধ্য। ঠিক আছে যা। বলে আরিশ জুথিকে ছেড়ে দিতে জুথি উঠে সেখান থেকে চলে আসতে আরিশ সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। অতঃপর মনে মনে আওড়ালো, আমার বোকামো পোক্তকে ঘুরে ফিরে সেই আমার বুকেই আসতে হবে। সময়টা মনে হয় মধ্য দুপুর। খানমহলে সবার ব্যস্ততা। আজ ইন্দ্রিয়া তত্ত্বায়নীন উনারা নিজ দেশে ফিরে যাবেন। সেই সুবাদে উনাদের আপ্যায়নিক যথাযথভাবে করাই বিভিন্ন খাবার নিজ হাতেই করছেন বাড়ির কর্ত্রীরা। উনারা দুপুরের খাবার সবাইকে খাইয়ে নিজেদের রুমে রেস্ট নিতে বললেন। বিশেষ করে ইন্দ্রিয়া তত্ত্বায়নীন উনাদের। কারণ উনাদের সন্ধ্যা 7টায় ফ্লাইট। তবে এখনো খান মহলে ফেরেনি আরিশ। সেই সকালে উঠে না খেয়েই বেরিয়ে গিয়েছিল। আয়ান কেউ সাথে করে নেয়নি। কি কাজ আছে বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সানজিদা খান পরপর মহলের মেইন দরজার দিক তাকাচ্ছেন ছেলেটা আসলো কিনা দেখার জন্য। সানজিদা খানকে পরপর দরজার দিক তাকাতে দেখে পাশাপাশি কাল সন্ধ্যার পর থেকে লুশিয়ানের হাবভাব সব মিলিয়ে মেহজাবিন খান সেদিকে তাকিয়ে ঘুমরানো মুখেই বললেন, বড় ভাবি, আরিশ আব্বু মনে হয় না এখন আসে। ওর খাবারগুলো তুমি বরং ঢেকে রাখো। কি হয়েছে তোমার? কেমন মুখটা ফ্যাকাশে লাগছে? না বড় ভাবি, তেমন কিছু না। আসলে মনটার মধ্যে কেমন জানি করছে। কিছু ভালো লাগছে না। আচ্ছা একটু স্যালাইন গুলে খাও, ঠিক হয়ে যাবে। হুম। কেমন থমকানো পরিস্থিতি, ডুমরে আছে। খান মহলের ছেলে মেয়েদের ছোটাছুটি আজ যেন তার কও নেই। থাকবে কি করে? চঞ্চল জুথি সে নিজের রুমে দরজা আটকে ঘাপটি মেরে বসে আছে।
রোদ তাহলে সে তো বরাবরের জন্যই ঠান্ডা প্রকৃতির। বাকি রইল ইভা। সে তো তার জামাইয়ের সাথে জামাইয়ের বাড়িতে, যদিও সেও রোদের মতো ঠান্ডা প্রকৃতির। তবে ভাই বোনদের সাথে থাকলে সেও টুকটাক গল্প করে। আর রইল বাকি ফারি। সে যেখানে থাকবে সেখানে মানুষ মন মরা হয়ে থাকতেই পারবে না। আর তার সাথে যদি হয় জুথি তাহলে তো কোন কথাই নেই। কিন্তু আজ দুজনার কেউই নেই। ফারি দুপুর এলিয়ে যেতে বিছানার উপর থেকে হেলিয়ে রাখা মাথাটা তুলে মেঝে থেকে উঠতে নিলে হঠাৎ চোখের সামনে সবকিছু কালো অন্ধকার হয়ে যেতে বিমুড়ি খেয়ে পুনরায় মেঝেতে পড়ে বিছানার চাদরটা খামচে ধরল। হয়তো এমনটা হওয়ার কারণ সন্ধ্যা থেকে এই দুপুর অবধি না খেয়ে কিভাবে বসে থাকা। আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার কেটে যেতে ফারি উঠে বিছানায় বসে কিছু একটা মনে মনে আবারও ভাবল। ভাবা অনুযায়ী কভারের কাছে গিয়ে একদম নতুন ভাঁজ না ভাঙ্গা একটা গোল ফ্রক হাতে নিয়ে ম্যাচিং সবকিছু নিয়ে গোসলের জন্য ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে গোসল শেষ করে ফারি বের হয়ে আয়নার সামনে এসে নিজেকে একবার দেখে তাচ্ছিল্য হাসল। অতঃপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ভিজে টপ টপ পানি পড়া চুলগুলো আছড়ে ড্রেসিং টেবিলের সামনে চেয়ারে বসে তার পাশে রাখা চুড়ির কাতার থেকে এক মুঠো গাঢ় নীল রঙের চুড়ি নিয়ে দুই ভাগে দুই হাতে পরে নিল। সাথে হালকা সাজ, ঠিক ততটুকুই যতটুকু মৃত্যুর পর অন্য মানুষ তাকে সাজিয়ে দিত কবরে সজ্জিত করার জন্য। সেটাই ফারি নিজা হাতে নিজেকে সাজিয়ে নিল। মানুষ দেহে যতক্ষণ প্রাণ থাকে কত সুন্দর করেই না নিজেকে সাজায়। কিন্তু দিনশেষে চরম সত্য মৃত্যুটাকে বেছে নিতেই হয়, হয়তো স্বইচ্ছায় নয়তো অনিচ্ছায়। তবে সেটা সেও দুনিয়ার চরম তিতা সত্যি। ফারি নিজেকে শেষ দেখায় যখন অতি ব্যস্ত তখন অপর প্রান্তের লুসিয়ান ঠিক তার উল্টোটা। এখন বেলা প্রায় 3:23। লুসিয়ান সারা ঘরে পাইচারি করছে তো কারো একটা ফোনের অপেক্ষা করছে। ওরে এমন আরও কিছু মিনিট পাইচারি করার মধ্যে হঠাৎ কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন পেয়ে দ্রুত সেটা রিসিভ করে কানে ধরতে অপর পাশে বলল, ঠিক 4টা বাজে হেলিকপ্টার চলে আসবে। টমি কখন আসবে? আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। আচ্ছা। আরিশের সাথে কথা হয়ে গেলে লুসিয়ান ফোনটা রেখে সোজা হাঁটল ফারির রুমের দিকে। ফারি যখন নিজেকে দেখতে ব্যস্ত এমন সময় দরজায় করাঘাতের শব্দ পেয়ে সেদিকে থেকে মনোযোগ সরিয়ে আবারও আয়নায় তাকাতে পুনরায় দরজায় করাঘাত করে লুসিয়ান বলল, ওপেন দ্য ডোর ফারি। ফারি দরজার বাহিরে মায়ের জায়গায় লুসিয়ানের গলা পেয়ে নাক ফুলিয়ে চোখ থেকে পানি ফেলে ঠোঁট কামড়ে নিজেকে স্বাভাবিক রেখে সেখান থেকে উঠে দরজার কাছে এসে বলল, প্রয়োজন তো ফুরিয়ে গেছে। তাহলে কেন এসেছেন? আই লো সে দ্যাট লেটার ফার্স্ট ওপেন দ্য ডোর। অর্থ, সেটা পড়ে বলছি আগে দরজা খোলা। বললাম তো প্রয়োজন ফুরিয়ে গেছে। তাহলে কেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, যেহেতু চলে যাচ্ছেন শেষবারের জন্য আবারও কি আপনার ইচ্ছে হলো ওই ফারির? কেন সত্যি কথাটা গায়ে লাগলো বুঝি? গার্লস, ননসেন্স টক। দেয় ওভারথিঙ্ক থিংস ফর নো রিজন। হোয়াট ইজ নট ইমপ্লাইড তারা আন্ডারস্ট্যান্ড টু মাচ দ্যাট সদেই নেচার। অর্থ, মেয়েদের ফালতু কথা। শুধু শুধু বেশি বোঝা। যেটা বোঝানো হয় না সেইটা বেশি বোঝা মেয়েদের স্বভাব। দেখুন যেটা বুঝেছি। উইল ইউ ওপেন দ্য ডোর অর শুড আই কল এভরিওয়ান ইন দ্য হাউস অ্যান্ড টেল দেম এক্স্যাক্টলি হোয়াট আওয়ার রিলেশনশিপ ওয়াজ। অর্থ, তুমি দরজা খুলবে নাকি আমি বাড়ির সবাইকে ডেকে বলে দিব তোমার আর আমার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল? মানে ঘাবড়ে গিয়ে, মাই হেড ইজ গেটিং হট বাট ওপেন দ্য ডোর। অদারওয়াইজ রাইট নাও। অর্থ, আমার মাথাটা গরম হচ্ছে কিন্তু দরজাটা খোলো। নয়তো এক্ষুনি। ততক্ষণে ফারির আগের বসে দরজাটা খুলে দিতে লুসিয়ান ভিতরে আসতে না আসতে পুনরায় ওর গালে ঠাটিয়ে চড় লাগিয়ে বলল, লজ্জা হওয়া উচিত আপনার মতন মানুষদের। ঘৃণা করি আমি আপনাকে। ঠিক ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করলে একটা মানুষের মুখে থুথু ফেলতে মনে চায়। বলে লুসিয়ানকে বের করে দিতে নিলে লুসিয়ান হুট করেই ফারির দুই বাহু চেপে দেয়ালের সাথে মিশিয়ে কণ্ঠ রেনিয়ে বলল, সুযোগ থাকলে থাপ্পড়ের প্রতিশোধ রোমাঞ্চ করে মিটিয়ে নিতাম। জাস্ট এখন সময় নেই হাতে। তাই দ্রুত চলো। বলে ওর বাহু ছেড়ে ডান হাতটা ধরে বের হতে নিলে ফারি ঠায় জায়গায় দাঁড়িয়ে বলল, মানে? এই দাঁড়ান দাঁড়ান, কোথায় যাব? শ্বশুর বাড়িতে। বেইমান অর্ধপাগল লোক, আমার হাত ছাড়ুন।
হাত একবারে শ্বশুরবাড়ি যাওয়ার পরই ছাড়া পাবে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কোন বেইমানের সাথে আমি দ্বিতীয়বার? ফারি আরও কিছু বলতে নেবে তার আগেই লুশিয়ান ওর হাত টেনে রুম থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি থেকে নেমে আসলো। বিকেল হয়ে আসার দরুন বাড়ির সব মানুষই বসার ঘরে সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিলেন। আজ সাফওয়ান খান সাইফুল খান দুজনই বাসায়। দুজনার কেউই অফিসে যাননি। শুধু রাদিফ মাহমুদ খান দুজনে গিয়েছে। দুপুরে খেতে আসায় উনারাও আর যাননি। রাদিফ দুপুরে খেয়ে আর নিচে নামেনি। ক্লান্তিতে বিছানায় শুতে রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। আয়ন রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে, সকালে এখনো ফেরেনি। তাই চার ভাই কর্ত্রীরা এক জায়গায় বসে ঘোষ গল্প করার মধ্যে লুশিয়ান হঠাৎ ফারির হাত ধরে এভাবে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতে ফারি লুশিয়ানের ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল, হাতটা ছাড়ুন বলছি। ওদের এভাবে দরজার দিক যেতে দেখে মেহজাবিন খান উঠে তাড়াতাড়ি ওদের সামনে আসতে নিলে হঠাৎ বাগানের দিকটা থেকে ঝপঝপ আওয়াজ পেয়ে ভ্রু কুঁচকে তাকাতে তৎক্ষণে লুশিয়ান ফরিকে নিয়ে বাগানে চলে আসতে ওনারা সবাই এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতে ততক্ষণে তীব্র শব্দের ঝংকার তুলে মাত্র হেলিকপ্টারটা ল্যান্ড করলো আরিচদের বিশাল বাগানটায়। গাছের চিকন চিকন ঠালগুলো হেলিকপ্টারের তীব্র বাতাসে ভেঙে বাগানে বাতাসের ন্যায় উড়িয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে সবাই তাকালো গাড়ির পার্কিং এরিয়ায়। সেখান থেকে আরিশ শাহাদাত আঙ্গুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে বাগানের দিকে আসছে। আরিশকে আসতে দেখে সবাই ওর দিক থেকে চোখ সরিয়ে লুশিয়ানের দিক তাকিয়ে বলল, এসব কি হচ্ছে এখানে? সাফওয়ান খানের কথায় লুশিয়ান কোন উত্তর করল না। মাথাটা নিচু করে ফারির হাত সেভাবেই ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতে উপর থেকে ইন্দ্রিয়া তত্ত্বায়নীন জুথি মনি এত তীব্র কিছুর শব্দ বাগান থেকে পেয়ে উপর থেকে ওরাও দ্রুত পায়ে নিচে এসে এসব দেখে অবাক চোখে তাকাতে লুশিয়ান ততক্ষণে ফারিকে এক প্রকার জোর করেই হেলিকপ্টারে ওঠাতে মেহজাবিন খান দৌড়ে সেদিকে যেতে যেতে বললেন, আরে আপনারা চেয়ে চেয়ে কি দেখছেন? আমার মেয়েটা। ততক্ষণে ইন্দ্রিয়া তত্ত্বায়নীন ছেলেরা এমন কাজে ভ্রু কুঁচকে বললেন, হোয়াট আর ইউ ডুইং উইথ থিস? হাউ ডু ইউ ইউজ দ্যাম? অর্থ, কি করছো এগুলো তুমি? এটা তোমার কেমন ব্যবহার? দোজ হু ডোন্ট গিভ ইভেন ওয়েন আস্কড বো দের জন পয়েন্ট বেগিং দ্যাম। ইউ ওয়ান্টেড ইট বাট দে আর সেইং দে ওন্ট গিভ দ্যাট, সো হোয়াই আই টুক মাই উড বি বউ ইন সাচ আ ওয়ে দ্যাট নো ওয়ান কুড স্টপ মি। অর্থ, যারা চাইলে দেয় না বো, তাদের কাছে চেইতে নেই বো। তুমি তো চেয়েছিলে, কিন্তু এরা বলছে দিবে না। তাই তো নিয়ে গেলাম আমার হবু বউকে। যেভাবে নিয়ে গেলে কেউ বাধা দিতে পারবে না। বলে হেলিকপ্টারে উঠে দরজাটা টেনে দিতে সাথে সাথেই হেলিকপ্টারের পাংখা গোল গোল ঘুরিয়ে সেটা আকাশের দিক উড়তে শুরু করলাম। হেলিকপ্টারটা মাথার উপর উঠে যেতে মেহজাবিন খান চিৎকার করে বললেন, আরে এই ছেলে, আমার মেয়ে। বলে উনি মাটিতে বসে পড়তে সানজিদা খান দ্রুত পায়ে ওনার কাছে এসে দুই বাহুতে হাত রেখে বললেন, মেহজাবিন তুমি এভাবে। বড় ভাবি আমার মেয়েটা। ওই ছেলেটা নিয়ে গেল। ভাবি, কান্নাটা আগে থামাও। ভাবি আমি বলেছিলাম আমার মনটা কেমন অস্থির লাগছে। আমার মেয়ে। আগে শান্ত হও মেহজাবিন। এতক্ষণের হুট করে হয়ে যাওয়া ঘটনাটা কারো মাথায় তেমন ঢুকলো না। কি থেকে হঠাৎ কি হয়ে গেল? সবাই যখন মেহজাবিন খানকে থামাতে ব্যস্ত তখন আরিশ উনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বলল, কান্না করো না সেজমা। ফারি ভালো থাকবে। আরিশ কথাটা বলে উনার কাছে গিয়ে ওনাকে দাঁড় করিয়ে কিছু বলবে তার আগে মেহজাবিন খান কান্না জড়িত কণ্ঠে বললেন, আরিশ আব্বু, আমার মেয়ে। হ্যাঁ মেজমা। ওই ছেলেটা একটা বিদেশি ছেলে। ও, তুমি চিন্তা করো না। চিন্তা করব না। আমি বলছি তো। আরিশ, হুম। আমি লুশিয়ানকে 7 বছর ধরে চিনি। ও কেমন আমি জানি। শুধু তোমাকে এতটুকু বলতে পারি আমার উপর যতটুকু ভরসা তোমাদের, তোমরা ঠিক আমাকে যতটা ভরসা করো। ছেলে হিসেবে লুশিয়ান তার থেকে ঊর্ধ্বে। কিন্তু মেজমা আমি তোমাকে অনেক আগেই বলতে পারতাম। লুশিয়ানের সাথে ফারি, কিন্তু বলিনি। আমার জানা ছিল তোমার বিদেশি, ফরেন টাইপ ছেলে পছন্দ নয়। তাই ও এখানে থাকাকালীন কথাটা বললে দেখা যেত তুমি রাজি হতে না। পরিস্থিতিটা জটিল হতো। তাই এই সিদ্ধান্তটা নেওয়া। মানে, হ্যাঁ সেজমা। লুশিয়ান কাঁদছিল। তোমার মেয়েকে হারিয়ে ফেলার ভয় কাঁদছিল। ও ভীষণ ভালোবাসে তোমার মেয়েকে।
আমি ওর হয়ে এতটুকু কথা দিতে পারি, ফারি ভালো থাকবে তোমার ভাবনা থেকেও। আরিশ কথাগুলো বলতে সবাই কেমন নিশ্চুপ হয়ে গেলেন। আরিশ ছেলেটার রাগী উন্মাদ টাইপের, কিন্তু কোন কিছু বলা কিংবা করার আগে ভবিষ্যতেটা পরিকল্পনা করে নেয়। তাই এ নিয়ে মেহজাবিন খান আর কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতে ইন্দ্রিয়া তত্ত্বায়নীন সবার মুখোমুখি হয়ে মাথাটা নিচু করে বললেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি কখনো ভাবিনি আমার ছেলে এমন করবে। আমি আপনাদের সবার সামনেই আপনার মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম, কিন্তু মেহজাবিন আপু না করাই আমি দ্বিতীয় কথা বাড়াইনি। কিন্তু ইন্দ্রিয়া আপু, আপনি দয়া করে এভাবে বলবেন না। মেহজাবিন মেয়েদের ছাড়া থাকিনি তো, তাই ওর মেয়েদের প্রতি একটু বেশি মায়া। দুদিন গেলে ঠিক হয়ে যাবে। ওনাদের কথার মধ্যেও সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে বললেন, কাজটা কি ঠিক হলো বাবা? আব্বু, আমি বাবাইকে বলে দিয়েছি ওরা সুইজারল্যান্ড ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগে দিবেন। তারপর ওর কথা শেষ হওয়ার আগেই সাফওয়ান খান সাইফুল খানের দিক তাকিয়ে বললেন, ভাই তোর? না ভাই, আমার কিছু বলার নেই। আরিশ যেহেতু বলছে, তাছাড়া আরিশ ওদের 7 বছর ধরে চেনে। তাছাড়া খারাপ মনে হয়নি। ছেলেটা যথেষ্ট ভালো। তাছাড়া জ্ঞানটানার, যথেষ্ট ভদ্র মানুষ। শিক্ষিত ফ্যামিলি। তাছাড়া উনি কোথায় আর আমি? সম্বন্ধ এমনি তো আসতো না। কপালে ছিল বলে এসেছে। ততটা ভাবিনি মেহজাবিনের জন্য। ও রাজি ছিল না বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার। তাই বিষয়টা এতটা ভেবে দেখিনি। ভাইয়ের পক্ষ থেকে কোন আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইন্দ্রিয়া তত্ত্বায়নীনের দিকে তাকিয়ে বললেন, আপনি কষ্ট নিবেন না। বিয়ের বিষয়টা আমরা ধুমধাম করেই করব ইনশাল্লাহ। বলে বিষয়টা স্বাভাবিক নিতে না পারলেও নিঃশ্বাস ফেলে সবাইকে ভিতরে আসতে বলে নিজেও চলে এলেন। সাফওয়ান খান চলে আসছে আরিশ ইন্দ্রিয়া জুথি বাদে সবাই মহলের ভিতর চলে আসেন। সবাই চলে যেতে ইন্দ্রিয়া আরিশের কাছে এসে বললেন, আমার ফ্লাই ক্যান্সেল করে দিয়েছি। তোমার বাবাই, তাকেও বলে দিয়েছি। তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে। আচ্ছা, ধন্যবাদ। কিসের জন্য? সব বড় বড় জটিল বিষয়গুলোকে খুব ছোট করে মিটিয়ে দেওয়ার জন্য। ওনার কথায় আরিশ চুপ হয়ে যেতে উনি আর কথা বাড়ালেন না। চুপচাপ বাড়ির ভেতর চলে গেলেন। উনি চলে যেতে জুথিও ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতে জুথি ওর হাত দুটো নিজের হাত থেকে ছাড়িয়ে পুনরায় চলে আসতে নিলে আরিশ আবারও ওর হাত টেনে কাছে এনে বলল, কি হয়েছে? এমন করছিস কেন? ছাড়ুন আমার হাত। মেজাজ গরম করিস না। যেই মেজাজ সব সময় আগুন হয়ে থাকে তার আবার গরম আছে নাকি? মৌ? কিসের মৌ? হ্যাঁ, কোন মৌ নেই আপনার? বলে আবারও ওর হাত ছাড়িয়ে নিতে আরিশ ওর বাহু চেপে একটু জোরেই বলল, মৌ, সরি বললাম তো। সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? মৌ, আমাকে যেতে দিন। হালকা চেঁচিয়ে, দিব না। আরিশ কথাটা বলতে জুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মুছোড়া মুছড়ি করতে আরিশ আবারও বলল, আমি না ছাড়লে কোনোদিনও ছাড়া পাবি না। আর যদি এমন কিছু করার চেষ্টা করিস সেটা তোর ফাও চেষ্টা। আরিশ এতটুকু বলে থেমে আবার বলল, যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারি, সেখানে তাকে ছেড়ে দেওয়া এটা মাথায় আনাও বিলাসিতা। কি করতে পারেন আপনি? এভরিথিং। আচ্ছা, মরতে পারবেন আমার জন্য। হুহুমুম মুখে যত কথা। বলে আবারও নিজেকে ছাড়াতে নিলে আরিশ ওকে ছেড়ে দিয়ে বলল, আমার মৌ আমাকে চেনেই না। বউয়ের জন্য মরা আরিশ খানের কাছে ক্ষুদ্র। তাহলে মরুন। মরে গিয়ে দেখান। বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে। বলা তো আর যায় না এই লোক কখন আবার খেপে যায়। জুথি চলে তো গেল, ঠিকই রেখে গেল এক হিংস্র পুরুষকে। তার ধারণাই নেই এই পুরুষ তার জন্য ঠিক কতটা দূর যেতে পারে। আরিশ আর ঢুকল না বাড়ির ভেতর। বাইক নিয়ে বেরিয়ে গেল ততক্ষণে। সন্ধ্যা শেষ হয়, এখন প্রায় রাত্র। আরিশ তখন বাড়ির ভেতরে আসেনি দেখে সানজিদা খান ওকে ফোন করতে ফোন বন্ধ পেয়ে আয়ানকে ফোন দিতে আয়ান বলল, বড়মা ভাই আমার সাথেই আছে। যদি এখন অনেকটা রাত্র তাই চিন্তাটা একটু না বেশি হচ্ছে। বিকালে ওনার সেজোজা মনটা ভালো লাগছে না বলল, তারপর মুহূর্তেই এরকম একটা ঘটনা ঘটল। এখন তার মনটাও কেমন ভালো লাগছে না। কেমন অস্থির অস্থির লাগছে। তাই জায়দের রাতের খাবার তৈরি করতে বলে রুমে চলে এলেন।
আয়ন সব কাজ সেরে আরিশের বলা লোকেশন অনুযায়ী একটা লেকে যেতে দেখে আরিশ একটা বেঞ্চের উপর পা দুলিয়ে বসে আছে। আয়ান আরিশকে পা দুলিয়ে বসে থাকতে দেখে সেখানটা এগিয়ে আরিশের পাশে বসে বলল, ভাই। আয়ন আরিশকে কথা বলতে না দেখে ও চুপচাপ বসে থাকতে আরিশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, একটা কথা জানিস? আরিশের কথায় আয়ান ওর দিকে তাকাতে আরিশ বলল, ভালবাসলে কেড়ে নিতে শিখো, রবীন্দ্রনাথের কথা মতো তাকে উড়তে দিও না, সে যদি দিন শেষে তোমার কাছে ফিরে না আসে। কারণ বিপরীত পক্ষের লোক যে ফাঁদ পেতে রাখবে না, এটা তুমি কি করে বুঝবে? তখন দেখা যাবে তুমি মানুষটার অভাবে নিঃশেষ হয়ে গেলে। মানে, ভিলেন বুঝিস? হঠাৎ এই কথা বলছো? আমার হয়ে কিছু কাজ করবি? আচ্ছা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে তো তোমার? শাস্তি পাওয়া উচিত। কি হয়েছে ভাই? কি সব বলছো? বুঝতে পেরেছি বুনু অভিমান করে কথা বলছে না তোমার সাথে, তাই তো? তোমার হয়ে আমি সরি বলে দিব। যেন তোমার সাথে বনু আবারও কথা বলে। আয়ন কথাগুলো বলে বোকা বনে আরিশের দিক তাকাতে আরিশ এবার বসা থেকে উঠে বলল, তোকে দুটো জিনিসের তফাৎ বলি। নায়ক আর ভিলেনের পার্থক্য। এক নায়ক তো সবসময়ই মহান হয়, তাই না? সবকিছুই করে, কিন্তু দেখা যায় এদের মূল উদ্যোক্তা ভিলিনি হয়। সমাজ পরিবার পরিজনদের ভিড়ে একদিন এরা হারিয়ে যায়। খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের খুশির জন্য দিয়ে দেয়, শুধু মহান ট্যাগ উপাধিটা পাওয়ার জন্য। দুই ভিলেন সবার কাছে সে নামেই ভিলেন। তার শুধু টার্গেট একটাই, নায়িকা। কিংবা নির্দিষ্ট একটা জিনিস। জীবন দিয়ে দিবে তবুও শেষ নিঃশ্বাস অবধি তার সেই জিনিসটা চাই। চাই মানেই চাই। সে হোক বৈধ কিংবা অবৈধ। তবে ভিলেন হওয়া এতটাও সহজ নয়, যেখানে মানুষ তোমাকে অনায়াসেই হারিয়ে দিতে পারবে। ভিলেন হলে এমন ভাবেই হও যাতে সবাইকে টক্কর দিয়ে তুমি তোমার টার্গেটকে নিজের করে নিবে। সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন। আর ভিলেন শেষ অবধি কতদূর যেতে পারে ইতিহাস করে রাখবে। তাই আমার মতে নায়ক নয়, ভিলেন দরকার। তবে জীবন সুন্দর। আরিশের এমন ঘুরপ্যাচের কথায় আয়ান নড়েচড়ে বসে বলল, তোমার কথা বুঝলাম না ভাই। যাই হোক, এখন বাড়ি চলো। নায়ক উপাধিতে নিজেকে কখনো হারাতে চাইনি। শুরু থেকে বরাবর ভিলেন ছিলাম, সেটাই থাকতে চাই। আয়ান আর বসে থাকতে পারল না। বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আরিশকে নিজের দিক ঘুরিয়ে বলল, কি হয়েছে ভাই, তোমাকে আজ এমন লাগছে কেন? আচ্ছা, আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দিবে? আয়ান আরিশের দিকে ভ্রু কুঁচকে তাকাতে আরিশ বলল, আমার মৌ বলেছে, আমি কি তার জন্য মরতে পারবো? আমার বোকা মৌচাক জানেই না। তার জন্য এই উন্মাদ ব্যালেন্স ছাড়া মানুষটা কি করতে পারে? তুমি এখন বাড়ি চলো, তোমার মাথা ঠিক নেই। কেমন অদ্ভুত লাগছে তোমাকে। আমি গুলি খাওয়ার ঠিক পর মুহূর্ত তুই আমার মৌকে কল করে ইনোসেন্ট গলায় বলবি, আরিশ ভাইকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। আরিশ ভাইয়ের অবস্থা ভালো না। ব্যাস এতটুকুই। কে গুলি করবে তোমায়? কি বলছো এগুলো তুমি তখন থেকে? আমি করব গুলি? ওয়ার্ড। হুম। তোমার কি মাথা নষ্ট হয়েছে? কি সব আবোল তাবোল বকছো? শোন, গুলি খাওয়ার পর বাঁচি কি মরি জানি না। তবে আমি যদি মরে যাই তবে আমার মৌকে আমার কবরের বা পাঁচটায় কবর দিস। অবশ্যই আমি মরার মুহূর্তের মাথায় তুই আমার মৌকে গুলি করবি। আয়ন আরিশের এমন কথায় বিরক্ত হয়ে আরিশের হাত ধরে নিয়ে আসতে নিলে আরিশ ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, মনে রাখিস আমার মৌ যেন বুঝতে না পারে গুলিটা আমি নিজেই নিজেকে করেছি। বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে আয়ানের হাতে দিয়ে বলল, মৌকে দিবি? বলে পিছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে ট্রিগার অন করে বাঁকা হেসে বলল, অ্যাকশন। ব্যাস এতটুকু কথা। ততক্ষণে আয়ান বলতে চাইল, ভাই আমার কথাটা আসুক, কিন্তু তারপর পরমুহূর্তেই শোনা গেল পিস্তলের চাপ দেওয়া ট্রিগারের শব্দ। ঠুসস। শব্দটা হওয়ার সাথে সাথে আরিশ ও হহ শব্দ করে পিছিয়ে যেতে যেতে তখনও মুখে বাঁকা হাসি ফুটিয়ে গেয়ে উঠল, লিখেছি এক সূর্যোদয়। আমাকে নে তোর গানে। আর মনের দুনিয়ায়। লিখেছি এক সূর্যোদয়। তার উষ্ণতা দারুণ। তোর আবছায়। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়। আরিশ গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে যেতে আয়ান বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলল, কি করলে এটা তুমি আরিশ ভাই? গুলি?
আরিশের পেট থেকে গল গলিয়ে রক্ত বের হতে দেখে আয়ান দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলল, আর ইউ রাবিশ, তুমি কি করলে এটা? পাগলও তো নিজের ভালো বোঝে। তুমি তুমি একটা উন্মাদ, তুমি। আয়ানের কথার মাঝে আরিশ পেট চেপে বসে পড়তে আয়ান ঘাবড়ে গিয়ে বলল, ভাই আমার কষ্ট হচ্ছে, এখন হসপিটাল নিয়ে যাব চলো। বলে আরিশকে উঠাতে নিলে আরিশ ওর হাত ধরে বলল, তোকে কি বলেছি ভাই, এখন কথা বলার সময় নয়, আমার বউকে কল কর। শ্বাস উঠাতে উঠাতে কথাটা বলল, ভাই কলটা কর আয়ান। আয়ান আরিশের চোখ থেকে কষ্টে পানি বের হতে দেখে দিককুল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিতে জুথি বসার ঘরে বসে থাকায় ওঠে ফোনটা কানে ধরতে আয়ান ভাঙ্গা কণ্ঠে বলল, হ্যালো। আয়ানের কণ্ঠ এমন অদ্ভুতভাবে শুনে জুথি বলল, আয়ান ভাই। বনু, আরিশ ভাই গুলি করেছে। মানে? ব্রু কুচকে আয়ান ঠিকমতো বলতে না পারায় আরিশ ওকে কোনোরকম শ্বাস তুলতে তুলতে বলল, বল আরিশ ভাইকে কারা যেন গুলি করেছে। আয়ান আরিশের কথা মতো জুথিকে কথাটা বলতেই জুথি অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বলছো তুমি? মমি মিথ্যা বলছো তাই না? বনু বড় আব্বুকে বল তাড়াতাড়ি আসতে, ভাইয়ের অনেক ব্লাডিং হচ্ছে। এরকম ব্লাডিং হলে ভাই হয়তো বাঁচবে। ব্যাস, জুথির আর শোনা হলো না। ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে যেতে ভুবন কাঁপানো চিৎকার করে উঠে কান্না করে বলল, আরিশ ভাই, আপনার কিচ্ছু হবে না। আপনার মৌ এক্ষুনি আপনার কাছে চলে আসছে। বসার ঘর থেকে জুথির এমন চিৎকার সাথে কান্নার শব্দ শুনে সবাই বসার ঘরে আসতে জুথির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সানজিদা খান ভ্রু কুঁচকে ওর পাশে বসে বললেন, কি হয়েছে মৌ? মমা আরিশ ভাই। আমার স্বামী। ওর কান্নার রেশ এতটাই ক্রমশ বাড়ছিল যার দরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। জুথিকে এভাবে কাঁদতে দেখে সানজিদা খান পড়ে থাকা ফোনটার দিক তাকিয়ে সেদিকে এগিয়ে ফোনটা কানে ধরতে উনিও স্তব্ধ হয়ে মেঝেতে বসে পড়েন। মুহূর্তেই খানমহলে নিয়ে আসে ভারী নিস্তব্ধতা। কারো যেন বিশ্বাস হওয়ার মতো না। সবার চোখেই জল এসে বীর করেছে সেই অনেক আগেই। সবার এমন নীরবতার মধ্যে জুথি চিৎকার করে কেঁদে ওঠে সাফওয়ান খানের কাছে এসে ওনার হাত ধরে বলল, আবু, আমাকে নিয়ে চলো তোমার ছেলের কাছে। তোমার ছেলের আমাকে প্রয়োজন। নিশ্চয়ই উনার অনেক কষ্ট হচ্ছে। প্লিজ আব্বু, চলো, আমাকে নিয়ে চলো। জুথিকে পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বললেন, এই তো মা, আমরা যাব। আয়ানের থেকে লোকেশনটা নিয়ে আমরা এক্ষুনি যাব। সাফওয়ান খান আয়ানকে কল করতে আয়ান জায়গার লোকেশন পাঠিয়ে বলল, বড় আপু, আমি ভাইকে হসপিটাল নিচ্ছি, তুমি সেখানে আসো। উনি আয়ানের থেকে লোকেশন নিয়ে চটজলদি গাড়ি বের করে। লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতে গাড়ি থামানোর সাথে সাথে জুথি গাড়ির দরজা খুলে দৌড়ে আসতে নিলে এতক্ষণ চিৎকার করে কান্নার জন্য হঠাৎ করেই মাথাটা ঘুরে গেল। কেমন ঝাপসা হতে লাগলো। পরক্ষণেই জুথি পড়ে যেতে নিলে রাদীপ পিছন থেকে জুথিকে ধরে দাঁড় করিয়ে বলল, সাবধানে। জুথির মাথার চক্করটা ছেড়ে যেতে রাদীফের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বলল, কোথায় আপনি? এই দেখুন আপনার মৌ চলে এসেছে। বলে পাশে তাকাতে দেখে আয়ান চুপ করে মাথা নিচু করে বসে আছে। জুথি আয়ানকে দেখা মাত্র দৌড়ে ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে বলল, আয়ান ভাই, আমার আরিশ ভাই কোথায়? আমাকে নিয়ে চলো তার কাছে। অতিরিক্ত কান্নার ফলে জুথির নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে। হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে। জুথি যখন অধিক ব্যস্ত হয়ে আয়ানকে বারবার জিজ্ঞেস করছিল তার আরিশ ভাই কোথায়। এখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসতে জুথি উনার কোন কথা না শুনেই দৌড় ভিতরে গিয়ে আরিশের পাশে বসে ওর গালে হাত রেখে বলল, আরিশ ভাই, এই যে আমি চলে এসেছি। কথা বলুন। আমাকে বলুন, কে আপনাকে গুলি করেছে? আমি তাকে ছাড়ব না। তাকেও আমি গুলি করে দিব। আরিশ ভাই। আরিশ কোন সারা শব্দ করছে না দেখে জুথি আবারও ফুফিয়ে কান্না করতে করতে বলল, সরি, খুব করে সরি। তখন ওভাবে না বললে আপনি তো বাহিরে আসতেন না। আর কেউ আপনাকে গুলিও করতে পারত না। এখন কথা বলুন। আর কখনো আপনাকে ফিরিয়ে দিব না। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? তাহলে কথা কেন বলছেন না?
এখন কিন্তু আমি কাঁদবো, খুব করে কাঁদবো। প্লিজ কথা বলুন। আরিশ কোন কথাই বলছে না দেখে জুথি আরিশের হাতটা জড়িয়ে ফুপিয়ে বলল, আপনি রাগ করুন না, রাগ করে আমাকে মারুন। থাপ্পড় মারুন। রুম বন্দি করে রাখুন। কষ্ট দিন, ব্যথা দিন। তবুও চোখটা খুলুন না। আমি অভিমান করব না। আপনাকে ইগনোর করব না। সত্যি বলছি। চোখটা খুলুন না। তখনও জুথি আরিশের কোন রেসপন্স না পেয়ে নেতিয়ে গিয়ে আরিশের বুকের উপর পড়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই, চোখটা খুলুন না। এই দেখুন আপনার মুখ চলে এসেছে। আপনার মো আর কখনো অভিমান করবে না তো আপনার উপর, তবুও চোখটা খুলুন না। প্লিজ, আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া। আপনি জানেন না, আপনার মৌ একটু কাঁদলে শ্বাস নিতে পারে। আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে আপনি কেন আমায় কাঁদাচ্ছেন? ও আরিশ ভাই, চোখটা খুলুন, আমি আর কোনোদিন আপনার অবাধ্য হব না। আপনার বাধ্য বউয়ের মতো সবকিছু শুনবো। তবুও আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না। আমি বাঁচতে পারবো না আপনি বিহীন। প্লিজ 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 প্লিজ, চোখটা তো খোল। ব্যাস, বাকি কথাটুকু আর বলা হলো না জুথির। তার আগেই নিস্তেজ হয়ে সেন্স হারিয়ে ফেলল। তখন ডক্টর বের হতে খান বাড়ির সবাই ডাক্তারের কাছে এগিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে বললেন, ডক্টর, আমার ছেলে কথা বলছেন না কেন ডাক্তার? উনাদের এমন ফ্যাকাশে চুপসে যাওয়া মুখ দেখে ডক্টর ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করে উনাদের বুঝিয়ে বলার জন্য বললেন, দেখুন, আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু পেশেন্টের শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লাডিং হয়েছে, যা দরুন আমরা এখনো সিউরিটি দিয়ে বলতে পারছি না উনার জ্ঞান আসবে কিনা। মানে কি বলতে চাইছেন আপনি? যদি 4 ঘন্টায় মধ্যেও জ্ঞান ফিরে না আসে, তাহলে ধরে নিতে হবে ইট উইল গো ডাউন। সমাপ্ত। গল্প ভায়োলেন্ট লাভ। লেখনীতে মরিয়ম আক্তার, জুথি মৌচাক। প্রথম সিজন। অন্তিম পর্ব।